নিধি, সকাল থেকে তো তুমি কিছুই খাওনি। এই জুসটা খেয়ে নাও, নইলে শরীরটা খারাপ করবে। ইভানের কথা শুনে নিধির বন্ধুদের হাসাহাসি থেমে গেল। নিধির বান্ধবী তানিয়া বিদ্রূপের সুরে সবার সামনে বলে উঠল, ও গড নিধি, এটা কি তোমার সেই লাকি হাজব্যান্ড? একে তো দেখতে আমাদের বাড়ির ড্রাইভারের মতো লাগছে। তানিয়ার কথায় বাকি বন্ধুরা অট্টহাসিতে ফেটে পড়ল। অপমানে নিধির ফর্সা মুখটা লাল হয়ে গেল। সে ইভানের হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে সজোরে মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ফেলে চিৎকার করে বলল, চুপ কর ছোট লোকের বাচ্চা। কত বড় সাহস তোর যে আমার বন্ধুদের সামনে তুই আমাকে মুখ দেখাস? তোকে কি বারণ করিনি আর সারাদিন কিচেনে থাকতে আর আমার সামনে না আসতে? নিধি, এটা তুমি কি বলছো? আমি তো শুধু তোমার কথা ভেবে জুসটা নিয়ে এসেছিলাম। তুমিও খুব ভালো করে জানো আমি এমনটা নই। তাই প্লিজ এমন এলিগেশন আমার বিরুদ্ধে আনা বন্ধ করো। আমার ভাবতেও অবাক লাগছে তুমি এতদিনে আমাকে এই চিনলে। আমি মানছি আমি গরিব, কিন্তু তাই বলে তুমি এভাবে সবার সামনে আমাকে ছোট করতে পারো না। নিধি এবার আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে ইভানের দিকে আঙুল উঁচিয়ে সবার সামনে চিৎকার করে বলতে লাগলো, আমার কথা তোকে ভাবতে হবে না। তোর মতো একটা অযোগ্য রাস্তার ফকিরকে বাবা কেন যে আমার গলায় ঝুলিয়ে দিল তা আমি আজও জানি না। কি এমন দেখেছিল বাবা তোর মাঝে? তোর না আছে টাকা, না আছে কোনো আভিজাত্য। শুধুমাত্র বাবার একটা ভুলের ফল হয়ে তুই আমার জীবনে আছিস। তোর কোনো যোগ্যতা নেই তোর ওই নোংরা মুখে আমার নাম নেওয়ার। আমার কোনো মত না নিয়ে বাবা জোর করে তোর মতো একটা ছোট লোকের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। নিধি, আমি মানছি আমি গরিব এবং তোমাকে সুখে রাখার মতো কোনো বড় যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু আমি তো তোমার স্বামী। বাইরের লোকদের সামনে তুমি আমাকে অন্তত এভাবে অপমান করো না। স্বামী? জাস্ট শাট আপ। তুই এই বাড়ির ঘর জামাই হয়েছিস, মানে এই নয় যে তুই আমার সমান হয়ে গেছিস। তুই ছিলি এবং চিরকাল এই বাড়ির চাকর হয়ে থাকবি। তোর মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে বিয়ে হওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। বের হ এক্ষুনি, এখান থেকে বের হ। তোর এই নোংরা মুখ নিয়ে আমার বার্থডে পার্টি নষ্ট করবি না। যা গিয়ে কিচেনে বাসন মাজ, ওটাই তোর আসল জায়গা। ইভান আর কিছু বলল না। নিধির অবজ্ঞায় তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও সে নিজেকে শান্ত রাখল। সে শুধু একবার নিধির চোখের দিকে তাকালো। সেই চোখে আজ ভালোবাসার বদলে গভীর এক প্রতিজ্ঞার ছাপ। সে ধীর পায়ে অন্ধকারের দিকে হেঁটে গেল। মির্জা চৌধুরী প্যালেসের বিশাল হলরুম আজ আলোয় ঝলমল করছে। শহর জুড়ে নামডাক চৌধুরী বাড়ির একমাত্র কন্যা নিধি চৌধুরীর জন্মদিন। দামি সুগন্ধি, আভিজাত্যর ছোঁয়া আর শহরের নামি দামি সব মানুষের ভিড়ে চারিদিকে যেন আভিজাত্যর মেলা বসেছে। কিন্তু এই ঝলমলে আলোর মাঝেও এক কোণে মলিন মুখে দাঁড়িয়ে আছে ইভান। পরনে তার একদমই সাধারণ পোশাক, যা এই বিলাসবহুল পার্টির চাকরদের পোশাকের চেয়ে খুব একটা আলাদা নয়। ইভান এই বাড়ির জামাই, অথচ তার অবস্থান আজ চাকরের চেয়েও নিচে। নিধি তার বন্ধুদের সাথে আড্ডায় মেতেছিল। এমন সময় ইভান এক গ্লাস জুস নিয়ে নিধির দিকে এগিয়ে গিয়ে কথাগুলো বলায় নিধি ইভানের ওপর ভীষণ রেগে গিয়ে তাকে এভাবে অপমান করে। জন্মদিনের সেই রাতের অপমানের পর বেশ কয়েকদিন কেটে গেছে। চৌধুরী বাড়িতে ইভানের অবস্থান এখন একজন বেতনহীন চাকরের চেয়েও অধম। মির্জা চৌধুরী ব্যবসায়িক কাজে শহরের বাইরে থাকায় নিধির অত্যাচারের মাত্রা আজ সব সীমা ছাড়িয়ে গেছে। প্রতিদিন সকালে ইভানকে সবার আগে উঠতে হয়। পুরো বাড়ির কাজ শেষ করে নিধির হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়। আজ সকালে ড্রয়িং রুমে নিধি তার কয়েকজন বান্ধবীর সাথে বসে দামি ব্র্যান্ডের ব্যাগ নিয়ে গল্প করছিল। তখন ইভান সেখানে কফি নিয়ে উপস্থিত হলো। নিধি, তোমার কফি। আর তোমাদের সবার জন্যই আমি কফি নিয়ে এসেছি। নিধি কফির কাপে এক চুমুক দিয়েই মুখ বিকৃত করে ফেলল। সে মুহূর্তেই গরম কফিটুকু ইভানের গায়ের ওপর ছুঁড়ে মারল। গরম তরল গায়ে লাগতেই ইভান যন্ত্রণায় শিউরে উঠল। কিন্তু
সে টু শব্দটি করল না। এটা কফি বানিয়েছিস নাকি নর্দমার জল? সাধারণ একটা কফি বানানোর যোগ্যতা নেই তোর, আর তুই আসছিস আমাদের সেবা করতে। তোকে বলেছি না, যখন কথা বলবি তখন নিচু হয়ে থাকবি। তোর সাহস তো কম না, আমার বন্ধুদের সামনে তুই সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলছিস। ভুল হয়ে গেছে নিধি, আসলে চিনিটা বোধহয় একটু কম হয়েছে। আমি এখনই বদলে নিয়ে আসছি। বদলে আনতে হবে না, এই কাপড়গুলো এক্ষুনি পরিষ্কার কর, আর মেঝেতে পড়া কফি তোর ওই শার্ট দিয়ে মুছে ফেল। আমি চাই না আমার আভিজাত্যের মাঝে তোর কোনো নোংরামি থাকুক। নিধির বন্ধুরা আড়াল থেকে টিটকারি মারছিল। ইভান কোনো প্রতিবাদ না করে হাঁটু গেড়ে বসে নিজের শার্ট দিয়েই মেঝে পরিষ্কার করতে লাগলো। তার এই অদ্ভুত শান্ত ভাব নিধিকে যেন আরও বেশি রাগিয়ে দেয়। নিধি বুঝতে পারে না, এত অপমান করার পরেও এই ছেলেটা কেন একবারও পাল্টা উত্তর দেয় না। কিছুক্ষণ পর কাজ শেষ করে ইভান যখন বাগানের নির্জন কোণে গিয়ে দাঁড়ালো, তখন তার পকেটে থাকা পুরনো ভাঙা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটা বিশেষ কোড নম্বর ভেসে উঠছে। ইভান চারপাশ দেখে ফোনটা রিসিভ করলো। কাজটা কত দূর? স্যার, সব কিছু আপনার পরিকল্পনা মতো এগোচ্ছে। বাজারের সব বড় শেয়ার এখন আমাদের কবজায়, কিন্তু সবাই আপনার একটা সিগন্যালের অপেক্ষায় আছে। আপনার উপস্থিতি ছাড়া ওরা পরবর্তী পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না। সময় এখনো আসেনি, ধৈর্য ধরো। আমার সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত কেউ যেন জানতে না পারে আমি কোথায় আছি। বিশেষ করে চৌধুরী গ্রুপের উপর কড়া নজর রাখো। ফোনটা রেখে ইভান জানালার কাচের প্রতিফলনে নিজের দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতে এখন আর সেই সাধারণ গরিব ছেলেটার দীনতা নেই, বরং সেখানে জমাটবদ্ধ হয়ে আছে এক কঠিন গাম্ভীর্য। তখনই পেছন থেকে নিধির কর্কশ চিৎকার শোনা গেল। ওই কুলাঙ্গার, এখানে দাঁড়িয়ে আছিস কার সাথে ফিসফিস করছিস? হ্যাঁ, যা গিয়ে বাবার রুমটা গুছিয়ে রাখ। আর শোন, আজ রাতে আমার স্পেশাল গেস্ট আসবে, সব রান্না তোকে একাই করতে হবে। একটু এদিক সেদিক হলে আজ তোকে এই বাড়ি থেকে বের করে দিব। আমি সব গুছিয়ে রাখবো নিধি, তোমার কোনো অভিযোগের সুযোগ থাকবে না। ইভান চলে যাওয়ার পর নিধি কিছুক্ষণ গুম মেরে দাঁড়িয়ে রইল। সে মনে মনে ভাবল, এই ছেলেটা কি আসলে ঘরজামাই হওয়ার লোভে সব সহ্য করছে, নাকি এর আড়ালে অন্য কিছু আছে? বাবার মতো হুজুরি মানুষ কেন এই ছাইচাপা আগুনের উপর বাজি ধরলেন, সেই রহস্য নিধি আজও ভেদ করতে পারেনি। মির্জা চৌধুরী ব্যবসার কাজে জরুরি ভিত্তিতে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু যাওয়ার আগে তিনি ড্রয়িং রুমে নিধি এবং ইভানকে ডেকে পাঠালেন। মির্জা চৌধুরীর চোখে মুখে এক গভীর দুশ্চিন্তার ছাপ, তবে ইভানের দিকে তাকালেন সেই চোখে এক অদ্ভুত ভরসা কাজ করে। তিনি নিধির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন, নিধি, আমি কয়েক মাসের জন্য দেশের বাইরে যাচ্ছি। আমার অনুপস্থিতিতে আমাদের চৌধুরী গ্রুপের পুরো দায়িত্ব আমি তোর হাতে দিয়ে যাচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। কিন্তু কিসের শর্তের কথা বলছো তুমি? শর্ত হলো অফিসের প্রতিটি মিটিং, প্রতিটি ফাইল সই করা এবং প্রতিটি ব্যবসায়িক সফরে ইভান তোর সহযোগী হিসাবে সবসময় তোর সঙ্গে থাকবে। ইভানের অনুমতি বা উপস্থিতি ছাড়া তুই কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবি না। বাবার কথা শুনে নিধির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার চোখে ক্রোধ আর বিস্ময় ঠিকরে বেরোচ্ছে। সে অবিশ্বাসী দৃষ্টিতে ইভানের দিকে তাকালো, যে কিনা বরাবরের মতোই শান্ত হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? ওই অযোগ্য গণ্ড মূর্খ লোকটা আমার সহযোগী হবে, যে কফি বানাতে জানে না, যার কোনো ক্লাস নেই, সে যাবে আমার সাথে বিজনেস ডিল করতে? লোকে দেখলে হাসাহাসি করবে, এটা অসম্ভব। নিধি, চিৎকার করবি না। আমি যা বলছি সেটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ইভান তোর সাথে যাবে মানে যাবেই। মনে রাখিস, আমি তোকে দায়িত্ব দিয়েছি, মানে এই নয় যে তুই যা খুশি করবি। ইভান তোর ছায়ার মতো থাকবে, এটাই আমার নির্দেশ। আর যদি এটা মানতে না পারিস তবে অফিসের চাবি আলমারিতে রেখে দে, আমি অন্য কাউকে দায়িত্ব দিয়ে যাব। নিধি দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। সে জানে তার বাবা একবার যা বলেন তা নড়চড় হয় না। বাবার এই কড়া নির্দেশের কাছে সে আজ অসহায়।
সে মনে মনে প্রচণ্ড রেগে গেলেও শান্ত গলায় জবাব দিল। ঠিক আছে বাবা, তুমি যখন চাইছো এই বোঝাটা আমি বয়ে বেড়াবো, তাই হবে। তবে মনে রেখো, অফিসের কোনো মান সম্মান যদি ওর জন্য নষ্ট হয় তবে আমি দায়ী থাকবো না। মির্জা চৌধুরী চলে যাওয়ার পর নিধি ইভানের দিকে তড়পিয়ে এগিয়ে এলো। তার চোখে মুখে ঘৃণা ঝরছে। কিরে ছোট লোক, খুব তো খুশি হয়েছিস মনে মনে, তাই না? বাবার কানে কি মন্ত্র পড়েছিস যে বাবা তোকে আমার উপর গোয়েন্দাগিরি করতে পাঠাচ্ছে? মনে রাখিস ইভান, অফিসে তুই আমার সহযোগী না, তুই হবি আমার ফাইল বয়ে বেড়ানো একজন পিয়ন। মানুষের সামনে তুই আমার ধারে কাছে আসবি না। আমি শুধু বাবার আদেশ পালন করছি নিধি। আমার নিজের কোনো চাওয়া নেই। তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। নাটকরা কাল সকাল ঠিক 9টায় তৈরি থাকবে। 1 মিনিট দেরি হলে তোকে গাড়ির পেছনে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাব, মনে থাকে যেন। নিধির আগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। ইভান একা দাঁড়িয়ে রইল সেই বিশাল ড্রয়িং রুমে। সে ধীর গতিতে তার ফোনের স্ক্রিনটা একবার অন করে দেখল। সেখানে একটি টেক্সট এসেছে। স্যার, চৌধুরী গ্রুপের শেয়ারে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। আপনার মুভমেন্টের অপেক্ষাই করছি। ইভানের ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। সে বিড়বিড় করে বলল, নিধি, তুমি এখনও জানো না এই অযোগ্য লোকটা এখন তোমার ডুবন্ত সাম্রাজ্যের একমাত্র কাণ্ডারি। আজ নিধির অফিসে প্রথম দিন। মির্জা চৌধুরী দেশ ছাড়ার পর আজ সে আনুষ্ঠানিকভাবে এমডির চেয়ারে বসতে যাচ্ছে। নিধি খুব দামি একটা ফর্মাল স্যুট পরে তৈরি হয়েছে। তার চোখে মুখে আভিজাত্যর অহংকার। অন্যদিকে ইভান একটি সাধারণ সাদা শার্ট পরে নিধির পেছনে ফাইল হাতে দাঁড়িয়ে আছে। অফিসের গেটে পৌঁছাতেই গার্ডরা নিধিকে সেলুট দিল, কিন্তু ইভানের দিকে তাকিয়ে তারা বাঁকা হাসল। নিধি সেটা খেয়াল করেও না দেখার ভান করে তার কেবিনে ঢুকে গেল। ইভান, ওই ফাইলগুলো টেবিলের এক কোণে রাখো। আর শোন, যখন আমার ক্লায়েন্ট আসবে তখন তুই একদম কোনায় গিয়ে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকবি। কেউ জিজ্ঞাসা করলে বলবি তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের হেল্পার। ভুলেও নিজেকে এ বাড়ির জামাই বা বাবার পছন্দের লোক দাবি করবি না। ঠিক আছে নিধি, তুমি যা বলবে তাই হবে। আমি এই ফাইলগুলো একটু চেক করে দিই। এখানে কিছু হিসেব বোধহয় গরমিল আছে। ইভান যখন টেবিলের উপর রাখা একটা ইম্পর্টেন্ট ফাইলের দিকে হাত বাড়ালো, নিধি সজোরে ইভানের হাতে থাপ্পড় মেরে ফাইলটা সরিয়ে নিল। কেবিনের ভেতরে থাকা নিধির সেক্রেটারি মিরাজ এই দৃশ্য দেখে মুচকি হাসতে লাগলো। তোর সাহস তো কম না, তুই আমার ফাইল চেক করবি? তুই জানিস এই ফাইলের একটা প্রজেক্ট কত কোটি টাকার? সারা জীবন তো শুধু রান্না বান্না আর ঘর মোছার কাজ করেছিস। তুই বিজনেস ফাইলের কি বুঝবি? নিজের সীমা অতিক্রম করার চেষ্টা করিস না। নিধি, আমি শুধু বলছিলাম যে এই কন্ট্রাক্ট পেপারে কিছু লুপ হোল আছে। তুমি সই করার আগে যদি আরেকবার দেখতে। চুপ কর, তোকে কি আমি এখানে বিশেষজ্ঞ হিসেবে এনেছি? বাবা জোর করেছে বলেই তুই এখানে এসেছিস। তোর কাজ হলো আমার ফাইল ব্যাগ বয়ে নিয়ে যাওয়া। বুদ্ধি দেওয়ার দম্ভ দেখাবি না। মিরাজ, দেখ তো এই লোকটার স্পর্ধা। একটা রাস্তার ফকির এখন আমাকে বিজনেস শেখাতে আসে। ঠিক বলেছেন ম্যাম, আসলে কিছু মানুষ অল্পতেই বেশি বুঝে ফেলে। ইভান ভাই, আপনি বরং বাইরে গিয়ে আমাদের জন্য কফি নিয়ে আসুন, ওটাই আপনার জন্য ভালো হবে। ইভান আর কিছু বলল না। সে মাথা নিচু করে ফাইলটা রেখে কেবিন থেকে বেরিয়ে গেল। করিডোরে দাঁড়িয়ে সে তার পকেট থেকে ফোন বের করল। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি যেন তার নির্দেশের অপেক্ষায় ছিল। রবিন, চৌধুরী গ্রুপের আজকের যে ফাইলটা নিধি সই করতে যাচ্ছে ওটার উপর নজর রাখো। ভেতরে কিছু লোক নিধিকে ডুবানোর জন্য ভুল পেপারে সই নিচ্ছে। এখনই কিছু করার দরকার নেই, শুধু দেখো নিধি কত দূর যায়। আমি দেখতে চাই সে কত বড় ভুল করতে পারে। ফোনটা রেখে ইভান আবার সেই নিষ্পৃহ চেহারায় ফিরে গেল। সে জানে কিছুক্ষণ পরেই এই অফিসে একটা বিশাল ঝড় উঠতে যাচ্ছে। নিধি যাকে অযোগ্য ভেবে অপমান করেছে, সেই মানুষটি এখন অফিসের প্রতিটি শেয়ারের ভাগ্য নিয়ন্ত্রণ করছে। নিধি এখনও জানে না যে বিপদে সে পড়তে যাচ্ছে সেখানে থেকে উদ্ধার করার ক্ষমতা চৌধুরী বাড়ির এই তথাকথিত চাকর ছাড়া আর কারও নেই।
অফিসের কাজ চলাকালীন হঠাৎ খবর এলো আজকের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিংটি শহরের সব থেকে বিলাসবহুল 5 স্টার হোটেলে দ্য রয়্যাল এম্পায়ারে স্থানান্তর করা হয়েছে। এই হোটেলের মালিককে তা কেউ জানে না, তবে শোনা যায় দেশের টপ বিলিয়নার এনকের সাথে এর গভীর যোগসূত্র রয়েছে। নিধি খবরটা শুনে কিছুটা চিন্তিত হয়ে পড়ল। ইভান, শুনলাম মিটিংটা রয়্যাল এমপ্লয়ারে হবে। ওখানে তো বড় বড় বিজনেস টাইকুনরা ছাড়া কেউ পা রাখার সাহস পায় না। আমাদের মতো ছোট্ট প্রজেক্টের মিটিং সেখানে কেন রাখা হলো বুঝতে পারছি না। যাই হোক, তুই তাড়াতাড়ি গাড়িতে ফাইলগুলো তোল। আর শোন, ওখানে গিয়ে যেন কোনো গেও আচরণ করিস না, আমার মান সম্মান ডুবাস না। ইভান শান্তভাবে মাথা নেড়ে সব ফাইল গুছিয়ে নিল। নিধি তার দামি অডি গাড়িতে চড়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিল। হোটেলের গেটে পৌঁছাতেই দেখা গেল রাজকীয় আয়োজন। নিধি গাড়ি থেকে নেমে আভিজাত্যর সাথে হোটেলের লবিতে প্রবেশ করল। সে এতটাই নিজের দম্ভে মত্ত ছিল যে পেছনে ইভানের কথা ভুলেই গেল। ইভান সাধারণ পোশাকে হাতে একগাদা ফাইল নিয়ে গাড়ি থেকে নেমে যখন হোটেলের প্রধান ফটকের দিকে এগিয়ে গেল, তখনই দুইজন বিশালদেহী সিকিউরিটি গার্ড তার পথ আটকে দাঁড়ালো। এই যে মিস্টার, কোথায় যাচ্ছেন? এটা 5 স্টার হোটেল। এখানে আপনার মতো লোকের প্রবেশ নিষেধ। আমি ভিতরে যাচ্ছি। আমার সাথে ম্যাম আছেন। এই ফাইলগুলো ভিতরে নিয়ে যাওয়া জরুরি। আমাদের একটা মিটিং আছে। মিটিং? তোর মতো ফকিন্নি মার্কার এইখানে মিটিং? ভালো চাস তো এখান থেকে বিদায় হ। তোকে দেখে তো মনে হচ্ছে কোনো ডেলিভারি বয় অথবা রাস্তার লোক। যা, পিছনের গেট দিয়ে খোঁজ নে, সামনের দিকে ভিড় করিস না। ইভান দেখল নিধি কিছুটা দূরে দাঁড়িয়ে সবটা দেখছে। সে চাইলেই ইভানকে নিজের লোক বলে ভেতরে নিয়ে যেতে পারত, কিন্তু নিধি সেখানে দাঁড়িয়ে তাচ্ছিল্যর হাসি হাসছে। সে ইভানকে সবার সামনে আরও ছোট করার এই সুযোগটা হাতছাড়া করতে চাইল না। সে এগিয়ে এসে গার্ডদের উদ্দেশ্য করে বলল, আরে, তোমরা ওকে কেন থামাচ্ছ? ও তো আমার বাড়ির কাছের লোক। বেচারা বোধহয় ভুল করে সামনের দরজা দিয়ে ঢোকার সাহস করে ফেলেছে। ইভান, তোকে না বলেছি তোর লেভেল বুঝে চলবি? গার্ড ভাইদের কাছে কেন বকা খাচ্ছিস? যা, ওনারা যেখানে বলেছে সেখান দিয়ে যা। ও, আপনার কাজের লোক ম্যাম? কিন্তু ম্যাম, এই হোটেলের নিয়ম খুব কড়া। আপনার কাজের লোককে আমরা এই পোশাকের ভিতরে ঢুকতে দিতে পারি না। এটা আমাদের মেন বসের অর্ডার। শুনলি তো, তোর এই সস্তা পোশাকের জন্য আজ আমাকেও কথা শুনতে হচ্ছে। ফাইলগুলো এখানে রেখে তুই বাহিরে রোদে দাঁড়িয়ে থাক, ভেতরে ঢোকার চেষ্টা করবি না। এই রাজপ্রাসাদ তোর মতো ছোট লোকের জন্য নয়। নিধি ফাইলগুলো কেড়ে নিয়ে গটগট করে ভেতরে ঢুকে গেল। ইভান হোটেলের বাইরে তপ্ত রোদে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষণ্ণ অথচ রহস্যময় হাসি। সে তার পকেট থেকে সেই বিশেষ ফোনটা বের করল। ফোনটা কানে দিতেই ওপাশ থেকে হোটেলের ম্যানেজারের ভয়ে জড়সড় গলা শোনা গেল। স্যার, আমি এইমাত্র সিসিটিভিতে দেখলাম আপনি বাইরে দাঁড়িয়ে আছেন। ওই গার্ডরা আপনাকে চিনতে পারেনি। আমি কি ওদের চাকরি থেকে বরখাস্ত করব স্যার? আমি এক্ষুনি নিচে আসছি আপনাকে রিসিভ করতে। একদম না, আমি এখন সাধারণ এক ঘরজামা হিসেবে এখানে এসেছি। ম্যানেজার, মনে রাখো, আমি না বলা পর্যন্ত আমার পরিচয় যেন এই হোটেলের দেওয়ালও না জানতে পারে। তবে হ্যাঁ, নিধি চৌধুরী যে মিটিংয়ে এসেছে সেই ডিলটার জন্য আজ কোনোভাবেই সাকসেস না হয়। ওকে একটু বুঝতে দাও, দামি হোটেলের এসিতে বসলেই বড় হওয়া যায় না। ফোনটা রেখে ইভান হোটেলের কাচের দেয়ালে নিজের প্রতিচ্ছবি দেখল। ভেতরে নিধি বড় বড় ব্যবসায়ীদের সাথে হাত মিলাচ্ছে, আর ইভান বাইরে দাঁড়িয়ে নিজের সাম্রাজ্যর পতন দেখার অপেক্ষা করছে। হোটেলের ভেতরে নিধির মিটিংটি মোটেও ভালো কাটেনি। ইভানের সেই আগাম সতর্কবার্তা মতোই ব্যবসায়িক পার্টনাররা নিধির প্রস্তাবে রাজি হয়নি। মেজাজ চরম খিটখিটে করে নিধি যখন হোটেলের করিডোর দিয়ে গটগট করে বেরিয়ে আসছিল, তখন তার পেছনে ফাইল হাতে মুখ নিচু করে হাঁটছিল ইভান। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একদল ধর্নাঢ্য ও প্রভাবশালী ব্যক্তির সাথে ইভানের আচমকা ধাক্কা লাগে।
ইভানের হাতের কিছু ফাইল মেঝেতে ছড়িয়ে পড়ে। আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার, আমি আসলে খেয়াল করতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে। নিধি এই দৃশ্য দেখে অপমানে জ্বলে উঠল। সে ভাবল ইভান আবার তাকে সবার সামনে লজ্জিত করছে। সে দ্রুত এগিয়ে এসে ওই লোকগুলোর সামনেই ইভানকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তোর কি চোখ দুটো কপালে উঠেছে? জানিস এরা কারা? এই হোটেলে ভিআইপি গেস্ট। তোর মতো একটা অকর্মা আর অযোগ্য লোক সাথে থাকাই আমার পাপ। ছি ইরফান, ক্ষমা চাইছিস কেন? তোর তো উচিত ওদের পায়ে ধরে মাফ চাওয়া। তোরা ছোট লোকরা কোনো দিন আভিজাত্য শিখবি না। নিধি ওই লোকগুলোর দিকে তাকিয়ে কাচুমাচু হয়ে বলতে লাগলো, স্যার প্লিজ ওর কথা ধরবেন না। ও আমার বাড়ির একটা সামান্য অযোগ্য কাজের লোক। বাবার দয় টিকে আছে। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। নিধির কথা শেষ হতে না হতেই সেই প্রভাবশালী দলটির মধ্য থেকে একজন মাঝবয়সী অত্যন্ত গম্ভীর ও তেজি চেহারার লোক সামনে এগিয়ে এলেন। তিনি আর কেউ নন, শহরের বড় বড় প্রজেক্টের কারিগর রতন খান। নিধি ভাবল রতন খান বোধহয় ইভানকে মারতে আসছেন, কিন্তু যা ঘটল তা দেখে নিধির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। রতন খান ইভানের সামনে গিয়ে অত্যন্ত বিনম্রভাবে মাথা নত করলেন। আরে আপনি আপনি এখানে এই অবস্থায়? আমরা তো জানতামই না যে আপনি আজই শহরে আছেন। আপনাকে এভাবে এখানে দেখবো ভাবিনি। নিধি হাঁ করে তাকিয়ে রইল। রতন খানের মতো প্রভাবশালী মানুষ ইভানের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন এবং তার গলায় এক অদ্ভুত আনুগত্য ঝরছে। নিধি তোতলাতে তোতলাতে বলে উঠল, রতন স্যার, আপনি কি কোনো ভুল করছেন? ও তো ইভান, আমার বাড়ির একটা সাধারণ ঘর জামাই। আপনি ওকে আপনি করে বলছেন কেন? আর ওনার সাথে আপনার কিসের পরিচয়? রতন খান নিধির দিকে কঠোর এবং ঘৃণাভরা চোখে তাকিয়ে বলে, আপনি চুপ করুন মিস চৌধুরী। আপনি জানেন না আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন আর কার সাথে এভাবে কথা বলছেন। স্যার, আপনার মতো একজন মানুষ কেন এভাবে রোদে পুড়ে ফাইল হাতে নিয়ে ঘুরছে? আপনার একটা ইশারা পেলে তো আমরা নিজেরাই আপনার কাছে যেতাম। আমাদের ধন্য করুন স্যার, চলুন আমাদের সাথে ভিআইপি লাঞ্চে। ইভান তার চেহারায় কোনো ভাবান্তর হতে দিল না। সে অত্যন্ত শান্ত ও নির্লিপ্ত চোখে রতন খানের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আপনি বোধহয় ভুল করছেন মিস্টার রতন খান। আমি সাধারণ একজন মানুষ। আপনি যার কথা ভাবছেন আমি সে নই। আমার স্ত্রী ঠিকই বলছেন। আমি ওনার সহযোগী হিসাবে এখানে এসেছি। আপনি আপনার কাজে যান। রতন খান কিছু একটা বলতে চাইলেন, কিন্তু ইভানের চোখের সেই তীক্ষ্ণ আর রহস্যময় চাহনি দেখে তিনি থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন এই রহস্যময় পুরুষটি এখন নিজের পরিচয় সবার সামনে প্রকাশ করতে চাইছেন না। তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নুয়ে সেখান থেকে সরে গেলেন। নিধি পুরো পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইভান, রতন খান তোকে এভাবে সম্মান দিচ্ছিলেন কেন? ওই লোকটা তো কাউকে পাত্তা দেয় না। তুই কি কোনো বড় জালিয়াতি শুরু করেছিস নাকি? নাকি বাবার মতো ওকেও কোনোভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিস? নিধি, কিছু মানুষ হয়তো ভুল করে কাজকে হীরা ভেবে বসে। ওনারও হয়তো চোখের ভুল হয়েছে। চলো, গাড়ি অপেক্ষা করছে। নিধি গাড়িতে গিয়ে বসলেও তার মন মানল না। সে লক্ষ্য করল ইভান যখন গাড়ির দিকে যাচ্ছিল তখন হোটেলের অন্যান্য স্টাফরা দূর থেকে অত্যন্ত সতর্কতার সাথে তাকে লক্ষ্য করছে। ইভান চৌধুরী বাড়ির অবহেলিত জামাই নাকি পর্দার আড়ালের কোনো এক মহাশক্তি, এই রহস্যনিধিকে কুরে কুরে খেতে লাগলো। শহরতলির এক অভিজাত ক্লাবে আজ নিধির বন্ধুদের গেট টুগেদার পার্টি। মির্জা চৌধুরী দেশের বাইরে যাওয়ার আগে স্পষ্ট বলে দিয়েছিলেন যে নিধি যেখানেই যাক না কেন ইভানকে সাথে নিয়ে যেতে হবে। নিধি মনে মনে এই নির্দেশের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হলেও বাবার মুখের উপর কথা বলার সাহস তার নেই। অজ্ঞতা সে তার জৌলুসপূর্ণ লেহেঙ্গা পরে তৈরি হলো, আর তার পেছনে কাচুমাচু হয়ে গাড়িতে উঠল সাধারণ পাঞ্জাবি পরা ইভান। ক্লাবে পৌঁছাতেই নিধির বন্ধুদের আড্ডা জমে উঠল। ও গড নিধি, তুই এই পার্টিতেও এই আপদটাকে সাথে করে নিয়ে এসেছিস?
আজ তো কোনো অফিসের কাজ নেই, তবে একে কেন আমাদের মুড নষ্ট করতে আনলি? আর বলিস না, বাবার কড়া নির্দেশ, উনি ফেরা না পর্যন্ত ওই লোকটা নাকি আমার ছায়ার মতো থাকবে। আমার তো নিজেকে এখন কোনো অপরাধী মনে হয় না, মনে হয় সাথে বডিগার্ড না, বরং একটা বোঝা নিয়ে ঘুরছি। বন্ধুদের হাসাহাসির মাঝেই সেখানে প্রবেশ করলো অভি খান, শহরের দামি রিয়েল এস্টেট ব্যবসায়ীর একমাত্র ছেলে। অহংকার আর দম্ভ তার চলাফেরায়। অভি সরাসরি নিধির কাছে গিয়ে তার খুব গা ঘেঁষে দাঁড়ালো এবং নিধির কাঁধে হাত রাখার চেষ্টা করে বলতে লাগলো, নিধি, আজকের রাতে তোমাকে জাস্ট পরীর মতো লাগছে। চলো না, আমরা দুজনে একপাশে গিয়ে একটু নিরিবিলিতে ড্রিঙ্কস করি। এই ফালতু লোকেদের মাঝে তুমি বড্ড অভিমান আন। নিধি অভির এই ঘনিষ্ঠতাকে বেশ স্বাভাবিকভাবেই নিল এবং হেসে উত্তর দিচ্ছিল, কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা ইভানের চোখে বিষয়টা অত্যন্ত দৃষ্টিকটু লাগলো। সে নিধির স্বামী, আর তার সামনেই অন্য একটা ছেলে নিধির গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারল না। নিধি, তোমার বন্ধুদের সাথে কথা বলা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তোমার একটু দূরত্ব বজায় রাখা উচিত। এটা কোনো ভদ্র পরিবেশের আচরণ নয়। ইভানের কথা শুনে অভির পৈশাচিক হাসি মুহূর্তেই থেমে গেল। সে তাচ্ছিল্যের দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে এগিয়ে এলো এবং ইভানের বুকে আঙুল দিয়ে ধাক্কা মেরে বলল, ওরে আমার নীতি নির্ধারক রে, তুই কে রে শালা? চৌধুরী বাড়ির ঘর জামাই মানে তো আসলে এইবারের একটা লাইসেন্সধারী চাকর। তোর সাহস তো কম না, তুই আমার আর নিধির মাঝখানে কথা বলিস? নিধি তোকে সাথে নিয়ে এসেছে, এটাই তোর ভাগ্য। নইলে তোর মতো ফকিরের তো এই ক্লাবের দরজায় দাঁড়ানোর যোগ্যতাও নেই। ইভান, তুই কি চাস আমি এক্ষুনি তোকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেই? অভি কতদিনের আমার বেস্ট ফ্রেন্ড, তুই জানিস। ও আমার সাথে যেভাবে খুশি মিশবে, সেখানে কথা বলার তুই কে? নিজের লেভেলে থাক। শুনলি তো, নিধি তোকে কি চোখে দেখে? এবার এক কাজ কর, দূরে গিয়ে আমাদের জন্য কয়েকটা ড্রিঙ্কস নিয়ে আয়। আর হ্যাঁ, নিচু হয়ে সার্ভ করবি, যেমনটা তুই বাড়িতে করিস। এটাই তোর আসল লেভেল। ইভান অভির চোখের দিকে স্থির হয়ে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে এলো। সে মনে মনে ভাবল, এই অভি খানের বাবার কোম্পানিকে সে গত মাসেই দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছে মাত্র একটা সিগন্যালে। ইভান শান্ত গলায় শুধু বলল, নিধি, তুমি আজ যে বন্ধুত্ব আর অভিজাত্যের বড়াই করছো, তা কাল থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু মানুষের সম্মানটা চিরকাল থাকে। অভির মতো ছেলেদের থেকে সাবধান থাকাই তোমার জন্য ভালো। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? নিধি, তোর এই চামচাটাকে এখনই এখান থেকে সরা, তাহলে আমি কিন্তু হাত তুলতে বাধ্য হব। নিধি ইভানকে একরকম জোর করে ধাক্কা দিয়ে পার্টির এক কোণে পাঠিয়ে দিল। ইভান অন্ধকারের এক কোণে দাঁড়িয়ে তার ফোনটা বের করলো। তার চোখে এখন আগুনের আভা। সে নিচু স্বরে ফোনে বলল, রবিন, অভি খানের বাবার সাথে আমাদের যে প্রজেক্টের কথা চলছে সেটা এখনই বাতিল করো। ওদের জানাও ওদের ছেলে বড় বেশি উঠছে, ডানাটা একটু ছাড়া দরকার। পার্টির কোলাহল যখন তুঙ্গে, তখন অভি খান তার শয়তানি বুদ্ধি কাজে লাগানোর ছক কষল। সে অত্যন্ত চতুরতার সাথে একটি ড্রিঙ্কসের গ্লাসে কড়া নেশা জাতীয় কিছু মিশিয়ে নিধির হাতে তুলে দিল। নিধি সরল বিশ্বাসে অভির দেওয়া সেই ড্রিঙ্কস পান করল। কিছুক্ষণের মধ্যেই নিধির মাথা ঝিমঝিম করতে লাগলো এবং সে তার নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। অভি এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে সবার চোখের আড়ালে নিধিকে ধরে ক্লাবের এক কোণায় থাকা একটি অন্ধকারাচ্ছন্ন গেস্ট রুমের দিকে নিয়ে গেল। এদিকে ইভান পার্টির এক কোণে দাঁড়িয়ে অভির বাবার কোম্পানি ধ্বংস করার নির্দেশ দিচ্ছিল। হঠাৎ তার মনটা কু গাইল। সে চারদিকে তাকিয়ে দেখল নিধি কোথাও নেই, এমনকি তার আশেপাশের বন্ধুদের ভিড়েও নিধিকে দেখা যাচ্ছে না। নিধির বান্ধবী তানিয়াকে জিজ্ঞেস করলে সে তাচ্ছিল্য করে এড়িয়ে গেল। ইভানের সন্দেহ মুহূর্তেই আতঙ্কের রূপ নিল। সে দ্রুত ক্লাবের করিডোরগুলোতে নিধিকে খুঁজতে শুরু করলো। হঠাৎ একটি বন্ধ রুমের সামনে গিয়ে ইভান থমকে দাঁড়ালো। ভেতর থেকে নিধির অস্পষ্ট গোগানের শব্দ আর অভির অট্টহাসি শোনা যাচ্ছিল। ইভান আর দেরি করল না।
এক প্রচণ্ড লাথি মেরে রুমের দরজাটা ভেঙে ফেলল। ভেতরে ঢুকে সে যা দেখল তাতে তার রক্ত মাথায় চড়ে গেল। নিধি প্রায় অচেতন অবস্থায় সোফায় পড়ে আছে, আর অভি খান অনৈতিকভাবে তার শয়তানি লালসা চরিতার্থ করতে নিধির দিকে ঝুঁকে আছে। ইভানের উপস্থিতিতে অভি চমকে উঠলেও পরক্ষণেই তাচ্ছিল্য সুরে বলে উঠল, ওরে আমার হিরো এসেছে রে। এই শালা চাকর, বেরিয়ে যায় এখান থেকে। দেখছিস না আমি আর নিধির পার্সোনাল টাইম স্পেন্ড করছি, মাঝখানে এসে কাবাব মেয়ে হাঁটতে হচ্ছিস কেন? হ্যাঁ, ইভান আজ আর সেই শান্ত দয়ালু ছেলেটি নেই। তার চোখে এখন খুনের নেশা। সে এক লাফে অভির কাছে গিয়ে তার কলার চেপে ধরল এবং এক প্রচণ্ড ঘুষি বসিয়ে দিল অভির নাকে। অভি ছিটকে গিয়ে টেবিলের উপর পড়ল। তোর সাহস কী করে হয় আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার? তুই ভেবেছিস আমি কিছু জানি না? তোর মতো জানোয়ারদের জায়গা সমাজে নয়, নর্দমায়। ইভান যেন আজ সাক্ষাৎ জমদূত। সে অভিকে টেনে তুলে একের পর এক চড় আর ঘুষি মারতে লাগলো। অভি পাল্টা আঘাত করার চেষ্টা করেও ইভানের পেশিবহুল শক্তির সামনে টিকতে পারল না। ইভান ওকে মেঝের উপর ফেলে পা দিয়ে বুকে চেপে ধরল। অভির মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে এখন প্রাণ ভিক্ষা চাইছে। ইভান ভাই, আমাকে ছেড়ে দাও ভাই, ভুল হয়ে গেছে। আমি জানতাম না তুমি এতটা শক্তিশালী। প্লিজ আর মেরো না। তোর জন্য মৃত্যুই কম শাস্তি। আজ যদি নিধির কিছু হতো তবে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলতাম। ইভান অভিকে লাথি মেরে এক পাশে সরিয়ে দিয়ে দ্রুত নিধির কাছে গেল। নিধি তখন আধচেতন অবস্থায় বিড়বিড় করছে। তার শরীরে কোনো শক্তি নেই। ইভান নিজের গায়ের কোটটা খুলে নিধিকে ঢেকে দিল এবং তাকে পাজাকোলা করে কোলে তুলে নিল। রুম থেকে বেরিয়ে আসার সময় সে বাইরের সিকিউরিটি গার্ডের দিকে তাকাতেই তারা ভয়ে সরে দাঁড়ালো। ইভানের ব্যক্তিত্ব আজ এতটাই প্রবল যে কেউ তাকে বাধা দেওয়ার সাহস পেল না। গাড়িতে নিধিকে শুয়ে দিয়ে ইভান তার সেই বিশেষ ফোনটা বের করলো। তার গলার স্বর এখন বরফের মতো শীতল। রবিন, অভি খান এখন ক্লাবের 104 নম্বর রুমে পড়ে আছে। পুলিশকে জানাও ও ড্রাগস পাচারের সাথে জড়িত, আর কাল সকালের আগে ওর বাবার পুরো বিজনেস যেন ধুলোয় মিশে যায়। আমি চাই এই পরিবার যেন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে। এটা মিস্টার এনকের অর্ডার। ইভানের মার খেয়ে অভি খান মেঝেতে নিস্তেজ হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর ইভানের করা ফোন কল অনুযায়ী পুলিশ সেই গোপন রুমে এসে উপস্থিত হলো। পুলিশ অফিসাররা অভির চোখে মুখে পানির ঝাপটা দিতেই সে ধীরে ধীরে চোখ মেলল। চেতনা ফিরতেই ইভানকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অভির ভিতরের অহংকার আবার মাথাচাড়া দিয়ে উঠল। সে পুলিশের সামনে ইভানের দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করে উঠল, ওই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস যে তুই আমার গায়ে হাত তুলিস? পুলিশ অফিসার দেখেছেন, এই লোকটা আমাকে মেরেছে। তোকে আমি দেখে নিব ইরফান। কালকের সূর্য তুই জেলখানায় বসে দেখবি। তোর আর তোর ওই শ্বশুর বাড়ির দফা রফা করে ছাড়বো আমি। ইভান অভির এই আস্ফোলন দেখে বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় ও শীতল হাসি। সে ধীর পায়ে অভির কাছে এগিয়ে গিয়ে একদম নিচু স্বরে বলল, আমাকে দেখে নেওয়ার চিন্তা পরে করিস অভি। আগে নিজেকে, তোর পরিবারকে আর তোর বাবার বিজনেসকে বাঁচানোর চেষ্টা কর। তারপর না হয় আমার ক্ষতি করার স্বপ্ন দেখবি। অভির কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই সামান্য ঘর জামাইয়ের গলায় এত জোর এলো কোথা থেকে? ঠিক সেই মুহূর্তে অভির পকেটে থাকা দামি আইফোনটি বেজে উঠল। পুলিশ অফিসারের অনুমতি নিয়ে কাঁপা কাঁপা হাতে অভি ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে তার বাবা বড় শিল্পপতি আরশাদ খানের আর্তনাদ ভেসে এলো। অভি, তুই কোথায় আছিস? তুই কি কোনো বড় বিপদে পড়েছিস? সর্বনাশ হয়ে গেছে রে। মাত্র 5 মিনিটের ব্যবধানে আমাদের সব বড় প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে। শেয়ার মার্কেটে আমাদের কোম্পানির দাম এখন জিরোতে নেমে এসেছে। ব্যাংক আমাদের সব অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে। বাবা বাবা, এসব তুমি কি বলছো? হুট করে এমনটা কিভাবে সম্ভব? আমি জানি না, লন্ডনের হেড অফিস থেকে খবর এসেছে যে আমরা নাকি দেশের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি এনকে এর বিরাট ভাজন হয়েছি। তুই কি কোথাও গিয়ে ওই এনকে বা ওনার কোনো লোকের সাথে পাঙ্গা নিয়েছিস? বল আমাকে।
আমরা রাস্তায় বসে গেছি রে অভি, আমরা পুরোপুরি দেউলিয়া। ফোনটা অভির হাত থেকে ফসকে মেঝেতে পড়ে গেল। তার চোখের মনে স্থির হয়ে গেছে। সে বড় বড় চোখে সামনে দাঁড়িয়ে থাকা ইভানের দিকে তাকালো। ইভান তখনও তার দিকে তাকিয়ে সেই একই রহস্যময় হাসি হাসছে। অভির মনে পড়ে গেল ইভানের একটু আগে বলা কথাগুলো, আগে নিজের বাবাকে বাঁচা। তার মানে কি এই ইভানই সেই রহস্যময় এনকে, নাকি সে এনকের অতি ঘনিষ্ঠ কেউ? ইভান, কি হচ্ছে এসব? অভি কেন এভাবে তাকিয়ে আছে? পুলিশ কেন এসেছে? ইভান নিধির মাথায় হাত রেখে শান্ত গলায় বলে, কিছু না নিধি, অভির মনে হয় শরীরটা খুব খারাপ লাগছে। ওর বাবার কোম্পানিতে আজ রাতে দেউলিয়া হয়ে গেছে। চলো, তোমাকে বাড়ি ফিরতে হবে। ইভান নিধিকে পাজাকলা করে ধরে গাড়ির দিকে এগিয়ে গেল। পুলিশের জিপে ওঠার আগে অভি শেষবারের মতো ইভানের দিকে তাকালো। সে বুঝতে পারল সে শুধু একটা মানুষকে আঘাত করেনি, সে একটা জীবন্ত আগ্নেয়গিরিকে স্পর্শ করেছে, যার এক ইশারায় কয়েকশো কোটি টাকার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সেই ইভান আসলে কে? এই আতঙ্ক তাকে কুঁকড়ে দিল। পরদিন সকালে সূর্যের আলো চৌধুরী প্যালেসের ড্রয়িং রুমে এসে পড়ার আগেই পুরো দেশ এক চাঞ্চল্যকর খবরে কেঁপে উঠল। নিধি তখনও গত রাতের হ্যাংওভার আর শারীরিক দুর্বলতা নিয়ে বিছানায় শুয়েছিল। পাশের রুমে রাখা টিভির আওয়াজ আর ফোনের অবিরাম নোটিফিকেশনে তার ঘুম ভেঙে গেল। সে টলতে টলতে ড্রয়িং রুমে এসে দেখল বড় পর্দায় দেশের শীর্ষনীয় চ্যানেলের ব্রেকিং নিউজ চলছে। আজকের সবচেয়ে বড় খবর, শহরের প্রভাবশালী ব্যবসায়ী আরশাদ খানের ছেলে অভি খানকে গতরাতে একটি অভিজাত ক্লাব থেকে মাদক পাচার এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আরশাদ খানের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য পুরোপুরি ধসে পড়েছে। দেশের সব ব্যাংক তাদের সাথে লেনদেন বন্ধ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানাচ্ছে, রহস্যময় বিলিনিয়ার এনকে এর বিরাট ভাজন হয় এই পতনের মূল কারণ। খবরটা শোনার পর নিধির মাথাটা বনবন করে ঘুরে উঠল। সে সোফায় ধপাস করে বসে পড়ল। টিভির স্ক্রিনে ফুটে উঠেছে অভির বিধ্বস্ত চেহারার ছবি, যাকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। নিধির মনে পড়ে গেল গত রাতের আবছা কিছু স্মৃতি, অভির সেই পৈশাচিক হাসি, নিজের জ্ঞান হারানো, আর তারপর একজোড়া শক্তিশালী হাতের স্পর্শ। সে বুঝতে পারল কাল রাত সে কত বড় বিপদের দোরগোড়ায় দাঁড়িয়েছিল। আজ তার সম্মান, তার জীবন সবকিছুই ধুলোয় মিশে যেতে পারত। তার মানে অভি আমাকে ওভাবে ড্রাগস খাইয়ে ওই রুমে নিয়ে গিয়েছিল? আমি তো ওকে বন্ধু ভাবতাম। ও কিন্তু আমাকে বাঁচালো কে? ইভান কি ওখানে ছিল? নিধির মনে পড়ল ইভানের সেই শান্ত চেহারাটা, যে ছেলেটাকে সে প্রতিনিয়ত অপমান করে। সেই ছেলেটাই কি কাল তাকে ওই নরক থেকে বের করে এনেছে? ঠিক তখনই ইভান রান্নাঘর থেকে এক কাপ আদা চা নিয়ে নিধির সামনে এসে দাঁড়ালো। তার পরনে আজও সেই পুরনো সাধারণ পোশাক, চোখে মুখে কোনো উত্তেজনার চিহ্ন নেই। নিধি, চাটা খেয়ে নাও, তোমার মাথা ব্যথা কমবে। কাল রাতের দখল তো কম যায়নি। ইভান, টিভিতে এসব কি দেখাচ্ছে? অভি কাল আমার সাথে কি করতে চেয়েছিল? আর ওর বাবার অত বড় বিজনেস এক রাতে কিভাবে ধ্বংস হয়ে গেল? মানুষ বলেছে কেউ একজন নাকি ওর পিছনে আছে। তুই কি কিছু জানিস? আমি তো শুধু একজন গরজামাই নিধি, আমি এসব বড় বড় বিজনেসের কিছু বুঝি। তবে কাল রাতে তোমাকে অচৈতন্য অবস্থায় দেখে আমি পুলিশকে খবর দিয়েছিলাম, আর তোমাকে বাসায় নিয়ে এসেছি। অবির পাপের গড়া পূর্ণ হয়েছিল হয়তো, তাই প্রকৃতি তাকে শাস্তি দিয়েছে। প্রকৃতি তাকে শাস্তি দিয়েছে নাকি অন্য কেউ? ইভান, রতন খান তোকে সম্মান দিচ্ছে, আবার অভির সাথে তোর ঝগড়া হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ওর সাম্রাজ্য শেষ হয়ে গেছে। এসব কি কাকতালীয়? তুই আসলে কে ইভান? ইভান চায়ের কাপটা টেবিলের উপর রেখে নিধির চোখের দিকে স্থিরভাবে তাকালো। সেই চোখে এক মুহূর্তের জন্য সেই রহস্যময় বিলিয়নিয়ারের তেজ ফুটে উঠলেও সে পরক্ষণেই নিজেকে সামলে নিল। আমি তোমার বাবার পছন্দ করা সেই অযোগ্য ছেলেটি আছে নিধি, যাকে তুমি প্রতিদিন ছোট লোক বলে গালি দাও। আমার পরিচয় নিয়ে বাবার চেয়ে বরং নিজের শরীরের দিকে খেয়াল দাও। আজ অফিসে অনেক কাজ। মির্জা চৌধুরী সাহেব ফোন করেছিলেন,
তিনি তোমার পারফরম্যান্সের আপডেট জানতে চেয়েছেন। ইভান চলে যাওয়ার পর নিধি খবরের কাগজের হেডলাইনের দিকে তাকিয়ে রইল। তার মনে এক অদ্ভুত ভয় আর কৌতূহল দানা বাঁধছে। সে বুঝতে পারছে এই সাধারণ ছেলেটার আড়ালে এমন এক বিশাল কিছু লুকিয়ে আছে যা সে কল্পনাও করতে পারছে না। চৌধুরী বাড়ির এই চাকর আসলে কে তা জানার জন্য নিধির জেদ এবার বহুগুণ বেড়ে গেল। গতরাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার রেশ এখনও নিধির মন থেকে কাটেনি। তবুও বাবার করার নির্দেশ আর অফিসের দায়িত্ব পালনে সে আজ কেবিনে বসে আছে। তার সামনে পড়ে আছে চৌধুরী গ্রুপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল প্রজেক্টের ফাইল। নিধি বারবার ফাইলটা পড়ছে, কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে এবং আইনি মারপ্যাচ সে কিছুতেই মেলাতে পারছে না। তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে খুব বড় কোনো সমস্যায় পড়েছে। ইভান কেবিনের এক কোণে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করছিল। সে বুঝতে পারল নিধি কোনো একটা জায়গায় আটকে গেছে। সে ধীরে সুস্থে নিধির টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো এবং খুব নরম স্বরে জিজ্ঞাসা করলো, নিধি, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কোনো সমস্যা হচ্ছে কি? আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি? ইভানের কথা শুনে নিধির ভেতরে সেই ইগো আবার মাথাচাড়া দিয়ে উঠল। সে বিরক্ত হয়ে ফাইলের ওপর থেকে মাথা তুলে ইভানের দিকে এক পলক তাকালো এবং তাচ্ছিল্য স্বরে বলল, সাহায্য করবি তুই? আসলে ইভান, রান্নাঘরের নুন চিনির হিসাব আর বিজনেসের এই $multi-million হিসাব কি এক? তুই আর কি বুঝবি ব্যবসায়িক এত বড় বড় জটিলতা? এটা কোনো ঘর মোছার কাজ নয় যে তুই এসে হাত দিবি। যা গিয়ে বাহিরে বস। ইভান নিধির অপমানে আজ আর দমে গেল না। সে শান্ত চোখে ফাইলের দিকে উকি দিল। তার তীক্ষ্ণ নজর মুহূর্তেই সেই ভুলটা ধরে ফেলল যা নিধি গত 2 ঘন্টা ধরে খুঁজে পাচ্ছে না। ইভান কোনো অনুমতি না নিয়েই টেবিল থেকে ফাইলটা নিজের হাতে তুলে নিল। এই ফাইল নামা বলছি। তোর সাহস তো কম না? তুই আমার পারমিশন ছাড়া ফাইল ধরছিস? নিধির কথা শেষ হওয়ার আগেই ইভান ফাইলের একটা বিশেষ পৃষ্ঠার দিকে আঙুল দিয়ে নির্দেশ করল। তার গলার স্বর হঠাৎ করে গম্ভীর ও আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠল। নিধি, তুমি যে জায়গাটা নিয়ে গত 2 ঘন্টা ধরে হিমশিম খাচ্ছ, সমস্যাটা আসলে এখানে নয়, বরং এই সেকশন 3-এ। দেখো, ওরা এখানে ইন্টারেস্ট রেট আর ট্যাক্স ক্যালকুলেশন একটা সূক্ষ্ম ফাঁকি রেখেছে। তুমি যদি এটা এই লজিক অনুযায়ী সমাধান করো এবং বিদেশের ওই ক্লায়েন্টকে এই পয়েন্টগুলো দিয়ে পাল্টা মেল করো, তবে ওরা শুধু চুক্তিতে রাজি হবে না, বরং আগামী 5 বছর তোমাদের কোনো লস হবে না। ইভান অত্যন্ত সাবলীলভাবে এবং এত সুন্দর করে পুরো ব্যবসায়িক কৌশলটা নিধিকে বুঝিয়ে দিল যে নিধি পাথর হয়ে গেল। ইভানের কথা বলার ভঙ্গি, তার যুক্তি আর এই জটিল বিষয়ের উপর তার অগাধ জ্ঞান দেখে মনেই হচ্ছিল না যে সে কোনো সাধারণ মানুষ। মনে হচ্ছিল কোনো এক বিশ্বসেরা বিজনেস এক্সপার্ট নিধিকে পরামর্শ দিচ্ছে। তুই তুই এইসব কিভাবে জানিস? এই ক্যালকুলেশন তো আমাদের অফিসের সব থেকে বড় সিও বুঝতে পারেনি। তুই তো কোনোদিন ইউনিভার্সিটি দেখিসনি, তবে এত নিখুঁত আইডিয়া তোর মাথায় এলো কোথা থেকে? ইভান পরক্ষণেই আবার সেই সাধারণ ঘরজামাই রূপে ফিরে গিয়ে বলে, আসলে নিধি, বাবার লাইব্রেরিতে বসে আমি যখন তোমাদের বিজনেস ম্যাগাজিনগুলো পড়তাম, তখন এই বিষয়গুলো নিয়ে একটু নাড়াচাড়া করতাম। হয়তো সেখান থেকেই মাথায় রয়ে গেছে। আমি কি ভুল কিছু বলেছি? নিধি কোনো উত্তর দিতে পারল না। সে অপলক দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে রইল। তার মনে প্রশ্ন জাগল, যে ছেলেটা এক নজরে কোটি কোটি টাকার প্রজেক্টের ভুল ধরিয়ে দিতে পারে, সে কেন চৌধুরী বাড়িতে চাকরের মতো অবহেলা সহ্য করে পড়ে আছে? ইভানের আড়ালে থাকা সেই রহস্যময় ব্যক্তিত্বের আভা আজ নিধিকে প্রথমবারের মতো সত্যি সত্যি ভাবিয়ে তুলল। ইভানের দেওয়া সেই নিখুঁত সমাধান নিধির মাথা পুরোপুরি গুলিয়ে দিয়েছে। অফিসের বড় বড় এক্সপার্টরা যা সমাধান করতে ব্যর্থ হয়েছে, ইভান সেটা চোখের পলকে পানির মতো সহজ করে দিল। নিধির ভেতরে কাজ করা সন্দেহ আর কৌতূহল এবার যেন বিস্ফোরণের রূপ নিল। সে চেয়ার থেকে উঠে ধীর পায়ে ইভানের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে এখন অবজ্ঞা নয়, বরং এক অদ্ভুত সত্য সন্ধানের ব্যাকুলতা। ইভান, দাঁড়িয়ে থাক, যাস না।
একটা সত্যি কথা বলবি আমাকে? তোর এই অভিজ্ঞতা কিভাবে হলো? ম্যাগাজিন পড়ে কেউ এত কঠিন ব্যবসায়িক জটিলতা এভাবে জাদুকরী উপায়ে সমাধান করে দিতে পারে না? আমি আজ তোকে প্রথমবার প্রশ্ন করছি, কে তুই আসলে? তুই কি আদৌ এত সাধারণ কেউ, নাকি এই সাধারণের মুখোশ পরে থাকাটা তোর শুধুই নাটক? নিধির প্রশ্নগুলো তীরের মতো ইভানের দিকে ধেয়ে আসছিল। ইভান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার শরীরের ভাষা মুহূর্তের জন্য বদলে গেল। তার চোখের মণিতে এক গভীর রাজকীয় আভা ফুটে উঠল, যা দেখে নিধির মনে হলো তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কোনো সাধারণ ঘরজামাই নয়, বরং এক বিশাল শক্তির আধার। ইভান কোনো তাড়াহুড়ো করল না, কোনো উত্তর দেওয়ার চেষ্টাও করল না। সে শুধু নিধির চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে সেই চিরচেনা অথচ রহস্যময় হাসিটা ধরে রাখল। নিধি, কিছু প্রশ্নের উত্তর না থাকাই ভালো। সময় সব সত্যি সামনে নিয়ে আসে, তখন হয়তো আমার উত্তর দেওয়ার প্রয়োজনও পড়বে না। ইভান আর একটি বাক্য ব্যয় করল না। সে খুব ধীর স্থির পায়ে নিধির কেবিন থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার পথের দিকে নিধি অবাক বিস্ময়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ইভানের সেই গাম্ভীর্যপূর্ণ হাঁটা আর তার নীরবতা নিধিকে এক অজানা গোলকধাঁধায় ফেলে দিল। সে বুঝতে পারছে ইভান যা দেখাচ্ছে সে আসলে তা নয়, সে হয়তো বিশাল কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা। রতন খানের শ্রদ্ধা, অভির রাতারাতি পতন, আর এই অসম্ভব মেধা, সব কিছুর পেছনে কি কোনো যোগসূত্র আছে? ইভান যদি সাধারণ কেউ না হয়, তবে ও আমাদের বাড়িতে কেন? বাবা কিসের বিনিময় ওকে আমার সাথে বিয়ে দিলেন? নিধি জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, অথচ সে জানত না যে ঠিক সেই মুহূর্তে অফিসের নিচে একটি কালো রঙের দামি লিমুজিন দাঁড়িয়ে আছে, যার ভেতরে বসে থাকা রবিন ঘড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করছে। স্যার, আপনার ধৈর্যের সীমা সত্যিই অকল্পনীয়। পুরো পৃথিবী যেখানে আপনার এক নজর পাওয়ার জন্য মুখিয়ে থাকে, আপনি সেখানে সাধারণের অভিনয় করে কি সুখ পাচ্ছেন কে জানে। সেই অফিসের ঘটনার পর থেকে নিধির জীবন আর আগের মতো সহজ নেই। আগে সে ইভানকে অবহেলা আর তাচ্ছিল্য করে আনন্দ পেত, কিন্তু এখন তার প্রতিটি মুহূর্ত কাটে এক অদ্ভুত অস্থিরতায়। তার মনে সারাক্ষণ একটি প্রশ্ন ঘুরপাক খায়, ইভান আসলে কে? এখন থেকে নিধি সিদ্ধান্ত নিয়েছে সে ইভানকে প্রতিটি পদক্ষেপে পর্যবেক্ষণ করবে। সে ইভানের চালচলন, তার কথা বলার ভঙ্গি আর তার নির্জন সময়ের কাজগুলোকে তীক্ষ্ণ নজরদারিতে রাখতে শুরু করলো। একদিন মাঝরাতে নিধির ঘুম ভেঙে গেল। সে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে যেতেই দেখল ইভান বারান্দায় দাঁড়িয়ে আছে। হাতে সেই পুরনো ফোনটা নয়, বরং একদম লেটেস্ট মডেলের একটি স্যাটেলাইট ফোন, যা সাধারণ মানুষের হাতে দেখা যায় না। নিধি দেয়ালের আড়ালে লুকিয়ে কান পাতল। ইভান কারোর সাথে অত্যন্ত গম্ভীর গলায় ইংরেজিতে কথা বলছে। হ্যাঁ, আমি জানি মধ্যপ্রাচ্যের মার্কেট এখন অস্থির, কিন্তু মনে রেখো আমার পারমিশন ছাড়া যেন একটি শেয়ারও হাত বদল না হয়। আর শোনো, চৌধুরী গ্রুপের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের লিস্ট আমার টেবিলে কাল সকালের মধ্যে চাই। ইভানের গলার সেই আত্মবিশ্বাস আর হুকুম দেওয়ার ভঙ্গি দেখে নিধির গায়ের লোম খাড়া হয়ে গেল। এ যেন সেই ঘরজামাই ইভান নয়, বরং কোনো এক অদৃশ্য সাম্রাজ্যের অধিপতি। নিধি যখন নিজের ঘরে ফিরে আসছিল তখন তার মনে হলো ইভান কি আসলে কোনো বড় মাফিয়া, নাকি দেশের টপ সিক্রেট কোনো এজেন্ট। পরদিন সকালে নাস্তার টেবিলে নিধি ইচ্ছা করেই ইভানের দিকে একটি ইংরেজি বিজনেস ম্যাগাজিন এগিয়ে দিল, যেখানে কভার পেজে অস্পষ্টভাবে এনকের ছায়া ছবি দেওয়া ছিল। ইভান, এই লোকটাকে দেখতো, সারাক্ষণ নিউজে থাকে, কিন্তু কেউ ওর মুখ চেনে না। তোর কি মনে হয় এই লোকটা কি আসলে আমাদের আশেপাশে লুকিয়ে আছে? ইভান নাস্তা পরিবেশন করতে করতে ম্যাগাজিনের দিকে একবার আর চোখে তাকালো। তার মুখভঙ্গিতে কোনো পরিবর্তন এলো না। সে অত্যন্ত স্বাভাবিকভাবে উত্তর দিল, পৃথিবীতে অনেক মানুষই মুখোশ পরে থাকে নিধি, কেউ ভালো সাজার জন্য, আবার কেউ নিজেকে আড়াল করার জন্য। এই এনকে হয়তো চায় না তার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ চর্চা করুক।
তুমি বরং তোমার কবিতা মন দাও, ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ইভানের এই কৌশলী উত্তর নিধিকে আরও বেশি ভাবিয়ে তুলল। সে লক্ষ্য করল ইভান যখন কাজ করে তার হাতের আঙুলগুলো খুব নিখুঁত এবং আভিজাত্যপূর্ণ, কোনো শ্রমিকের হাতের মতো অমসৃণ নয়। এমনকি মাঝে মাঝে যখন ইভান একাকী থাকে তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা আর গাম্ভীর্য খেলা করে। নিধি এখন নিশ্চিত যে ইভান চৌধুরী বাড়িতে কোনো এক বড় লক্ষ্য নিয়ে চাকর সেজে আছে। ইভান, তুমি যতই সাধারণ সাজার নাটক করো না কেন, তোমার চোখে সেই আভিজাত্য আর কণ্ঠে সেই তেজ তুমি লুকাতে পারছো না। আমি খুব শীঘ্রই তোমার এই রহস্যময় মুখোশ টেনে ছিঁড়ে ফেলবো। তুমি যদি আসলেও কোনো সাধারণ ছেলে হও তবে রতন খান কেন তোমাকে ভয় পায়? আর তুমি যদি সেই মহান এনকে হও তবে কেন আমার মতো মেয়ের অপমান সহ্য করে এখানে পড়ে আছো? নিধির এই গভীর পর্যবেক্ষণ ইভানও বুঝতে পারছে। সে জানে তার ছদ্মবেশের আয়ু হয়তো ফুরিয়ে আসছে। সে জানালার বাইরে তাকিয়ে বিড়বিড় করে বলল, নিধি, সত্যিটা তোমার সহ্য করার ক্ষমতা এখনো হয়নি। যেদিন জানবে আমি কে, সেদিন হয়তো তুমি নিজের চোখের দিকেও তাকাতে পারবে না। আজ ইভান আর নিধির বিয়ের 6 মাস পূর্ণ হলো। দিনটিকে ইভান তার জীবনের একটি বিশেষ মাইলফলক মনে করে। হাজারো অবহেলা আর অপমানের মাঝেও নিধির প্রতি তার মনে এক কোণে জায়গা করে নিয়েছে এক অদ্ভুত মায়া। ইভান চেয়েছিল আজ নিধিকে অন্তত একটু হাসি খুশি দেখবে, তাই সে সাহস করে নিধির ঘরে একগুচ্ছ সাদা গোলাপ নিয়ে গেল। নিধি, আজ আমাদের বিয়ের 6 মাস পূর্ণ হলো। যদিও তুমি এই সম্পর্কটাকে মন থেকে মানোনি, তবুও ভাবলাম দিনটাকে একটু মনে রাখা উচিত। এই নাও তোমার জন্য ছোট্ট একটা শুভেচ্ছা। নিধি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বাঁধছিল। সে আয়নার প্রতিফলনে ইভানকে দেখে এক ঝটকায় পেছন ফিরল এবং তার হাতের ফুলগুলো অবজ্ঞার সাথে একপাশে ঠেলে দিল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল তীব্র উপহাস। শুভেচ্ছা! 6 মাসের অ্যানিভার্সারি! হা, তুই তো দেখি খুব রোমান্টিক সাজার চেষ্টা করছিস। কিন্তু ইভান, একটা কথা মনে রাখিস, ভালোবাসা বা শুভেচ্ছা দিয়ে পেট ভরে না। বিয়ে তো করেছিস বাবার দয়া, কিন্তু এই 6 মাসে কি একবারও আমার কোনো শখ বা আবদার মেটানোর ক্ষমতা দেখিয়েছিস? তুই তো আসলে আমার গলার একটা পাথর। নিধি, তুমি তো কখনো আমার কাছে কোনো কিছু আবদার করনি। তুমি একবার বলেই দেখতে পারতে। আবদার করব কার কাছে? তোর মতো একটা অযোগ্য লোকের কাছে? আবদার পূরণ করার মতো ন্যূনতম যোগ্যতা তোর কি আছে? তুই কি জানিস আমার আভিজাত্য কি? তুই তো শুধু আমার বাবার দেওয়ার টাকায় দুবেলায় খেয়ে বেঁচে আছিস। তোর কাছে আবদার করা মানে নিজেকে অপমান করা। নিধি, তুমি আমাকে ভুল জানো। তুমি তোমার মনের কোনো একটা ইচ্ছার কথা বলি দেখো না, আমি সেটা পূরণ করতে পারি কি না। তোমার সেই ইচ্ছা যদি পূরণ করতে আমার জীবনও দিতে হয়, আমি তা দেব। শুধু একবার আমার উপর ভরসা করে দেখো। ইভানের চোখে সেই গভীর জেদ আর আত্মবিশ্বাস দেখে নিধি এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে আরও কঠোর হলো। সে ভাবল ইভানকে এমন একটা শিক্ষা দেবে যাতে সে কোনোদিন আর বড় মুখ করে কথা না বলে। ও, জীবন দিয়ে দিবি? আচ্ছা ঠিক আছে, আমি কাল রাতে ইন্টারনেটে আমেরিকার সেই বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ডের একটা এক্সক্লুসিভ মতিহার দেখেছি। ওটা লিমিটেড এডিশন, যা পেতে গেলে শুধু টাকা নয়, বিশাল পাওয়ার লাগে। দিতে পারবি ওটা আমাকে? যদি দিস তবেই বুঝবো তোর কথার দাম আছে, নইলে কাল থেকে আমার সামনে আর কোনো দিন মুখ খুলবি না। নিধি জানতো এই হারটির দাম কোটি টাকার উপরে এবং এটি পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়। ইভানের মতো একটা সাধারণ ছেলের পক্ষে এটি জোগাড় করা তো দূরের কথা, ওই শোরুমের সামনে দাঁড়ানোর অধিকারও নেই। আমেরিকার ওই ব্র্যান্ডেড মতির হার? ঠিক আছে নিধি, তুমি যখন চেয়েছো তখন ওই হারটাই কাল তোমার গলায় থাকবে, এটা আমার কথা। ইভান ঘর থেকে বেরিয়ে গেল। নিধি পেছনে দাঁড়িয়ে হাসতে লাগলো। সে ভাবল ইভান বোধহয় পাগল হয়ে গেছে, কিন্তু সে জানতো না ইভান ঘর থেকে বের হয়ে তার সেই বিশেষ ফোনে মেসেজ পাঠিয়েছে। রবিন, আমেরিকার ওই ব্র্যান্ডের লাস্ট এডিশন মতির হারটা আজ রাতের মধ্যেই আমার হাতে চাই। স্পেশাল জেট পাঠিয়ে ওটা নিয়ে আসো, আমার স্ত্রীর জন্য এটা খুব জরুরি।
নিধির সেই অসম্ভব দাবির কথা শোনার পর থেকেই ইভানের শান্ত চোখে এক অন্যরকম তেজ খেলা করছিল। সে নিধির ঘর থেকে বেরিয়ে সরাসরি ছাদের নির্জন এক কোণে গিয়ে দাঁড়ালো। তার হাতে সেই রহস্যময় স্যাটেলাইট ফোন। ঘড়িতে তখন রাত 11টা। ইভান ফোনটা কানে দিতেই ওপাশে রবিন অত্যন্ত তৎপর হয়ে উঠল। রবিন, আমেরিকার সেই বিখ্যাত রয়্যাল পার্ল কালেকশনের মতির হারটা আমার চাই। ওটা এই মুহূর্তে পৃথিবীর মাত্র 3 জনের কাছে আছে, তার মধ্যে একটা আমেরিকার মিউজিয়ামে যাওয়ার কথা। আমি চাই ওই হারটা আগামী 12 ঘন্টার মধ্যে আমার হাতে পৌঁছাক। কোনো অজুহাত শুনব না। কিন্তু স্যার, ওটা তো ইন্টারন্যাশনাল অকশন ছাড়া পাওয়া সম্ভব নয়। আর আমেরিকা থেকে এই মুহূর্তে ওটা আনতে হলে স্পেশাল ডিরেক্ট ফ্লাইট লাগবে। রবিন, তুমি কি বলে গেছো? তুমি কার সাথে কথা বলছো? আমার প্রাইভেট জেটটা এখনই টেক অফ করতে বলো। আমেরিকার সেক্রেটারি অফ স্টেটকে আমার কোড দিয়ে মেসেজ পাঠাও। আমি চাই ওই হারটি নিয়ে আমার জেট ভোর হওয়ার আগেই ঢাকার রানওয়েতে ল্যান্ড করুক। ডিলটা ক্লোজ করো। কত টাকা লাগবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ইভানের এক ইশারায় পুরো বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তোলপাড় শুরু হয়ে গেল। আমেরিকার সেই বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ডের মালিকরা মাঝরাতে ঘুম থেকে উঠে পড়লেন। যখন তারা শুনলেন খোদ এনকে এই হারটি চাইছেন, তখন আর কোনো আইনি জটিলতা রইল না। এক বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে হীরাখচিত সেই দুর্মূল্য মতির হারটি ইভানের ব্যক্তিগত জেটে তোলা হলো। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সেই জেট ডানা মেলল আকাশের বুকে, যার একমাত্র গন্তব্য এখন ইভানের হাতে সেই হারটি পৌঁছে দেওয়া। পরদিন সকাল, নিধি আয়নার সামনে দাঁড়িয়ে গতরাতের কথা ভেবে হাসছিল। সে মনে মনে ভাবছিল, ইভান বোধহয় আজ লজ্জায় বাড়ি থেকে পালিয়ে যাবে, কারণ ওই হারটি কেনা তো দূরের কথা, ওটার দাম শুনলে ইভানের মতো মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার কথা। ঠিক তখনই ইভান নিধির ঘরে প্রবেশ করল। ইভানের হাতে একটি সাধারণ মখমলের বক্স। তার রাত জাগা চোখে এক অদ্ভুত তৃপ্তি। নিধি, তুমি কাল যা চেয়েছিলে তা আমি নিয়ে এসেছি। এই নাও তোমার সেই মতির হার। নিধি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে ভাবতেও পারেনি ইভান সত্যি সত্যি কিছু একটা নিয়ে আসবে। সে ইভানের হাত থেকে অবজ্ঞার সাথে বক্সটা কেড়ে নিল। বক্সটা খুলতেই ভেতর থেকে এক অপূর্ব শুভ্র আভা বের হয়ে এলো। মতির প্রতিটি দানায় সকালের রোদ লেগে মুক্তোর মতো জ্বলজ্বল করছিল। নিধি কয়েক সেকেন্ড পলকহীনভাবে ওটার দিকে তাকিয়ে রইল। সে চিনতে পারল এটার হুবহু সেই হার যে কাল নেটে দেখেছিল। কিন্তু পরক্ষণেই তার মনে জেগে উঠল তীব্র অবিশ্বাস আর তাচ্ছিল্য। ইভান, তুই কি সত্যি ভেবেছিস আমি একটা ছোট বাচ্চা? তুই কি আমাকে নিয়ে মজা করছিস? ওই প্লাস্টিকের খেলনার হারটা তুই চকবাজার থেকে কত দিয়ে কিনেছিস? 500 নাকি 1000 টাকা? এটা খেলনা নয় নিধি, তুমি কাল যা চেয়েছিলে ওটা সেই আসল রয়্যাল পার্ল হার। ওটা আজ সকালে আমেরিকা থেকে আমার জন্য আনা হয়েছে। আমেরিকা থেকে স্পেশাল ফ্লাইটে? ইভান, তোর মিথ্যা বলার একটা সীমা থাকা উচিত। তুই একটা সাধারণ ঘর জামাই যে কিনা নুন আনতে পান্তা ফুরায়, সে এনেছে কয়েক কোটি টাকার আসল মতির হার। আমার এই খেলনা হারের প্রয়োজন নেই। তুই কি ভেবেছিস আমি আসল আর নকল চিনতে পারি না? এই কাচের টুকরোগুলো দিয়ে তুই আমাকে ভোলাতে চাস? নিধি, বিশ্বাস করা বা না করা তোমার ব্যাপার, কিন্তু আমি আমার কথা রেখেছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম জীবন দিয়ে হলেও তোমার ইচ্ছে পূরণ করব। এটা কোনো খেলনা নয়, এটা পৃথিবীর অন্যতম দামি গয়না। ঠিক আছে, তোর এই জেদ আমি আজই ভাঙবো। আজ বিকেলে আমার এক জুয়েলারি এক্সপার্ট বন্ধু আসার কথা। আমি তাকে দিয়ে এটা চেক করাবো। সে যখন বলবে এটা ফুটপাতের নকল মাল, তখন তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। পারবি তো, নাকি এক্ষুনি স্বীকার করবি তুই জালিয়াতি করেছিস? আমি রাজি, তুমি চেক করিয়ে নাও। যদি এটা নকল হয় তবে আমি স্বেচ্ছায় এই বাড়ি ছাড়ব, কিন্তু যদি এটা আসল হয় নিধি, তবে তুমি কি পারবে তোমার ভুল স্বীকার করতে? নিধি কোনো উত্তর দিল না। সে হারটা ছুঁড়ে টেবিলের ওপর ফেলল। তার মনে তখনও দম্ভ। ইভানের মতো ছেলে এত বড় কাজ কোনোভাবেই করতে পারে না, অথচ সে জানতো না এই হারটি আনতে ইভানের যে পরিমাণ অর্থ খরচ হয়েছে
তা দিয়ে নিধিদের মতো 10টা চৌধুরী গ্রুপ কিনে নেওয়া সম্ভব। ইভান ঘর থেকে বেরিয়ে যেতেই নিধি আবার হাটটার দিকে তাকালো। কেন জানি না ওটার উজ্জ্বল্য দেখে নিধির বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় কেঁপে উঠল। সে মনে মনে ভাবল, যদি এটা সত্য হয়, না না, অসম্ভব। ইভান তো সিম্পল একটা সাধারণ ছেলে। বিকেলের আলো ম্লান হয়ে আসছে। চৌধুরী প্যালেসের বিশাল ড্রয়িং রুমের এক থমথমে পরিবেশ। নিধি তার ছোটবেলার বন্ধু এবং শহরের নামী জুয়েলারি এক্সপার্ট আরিয়ানকে ডেকে পাঠিয়েছে। আরিয়ান বংশ পরম্পরায় হীরা এবং মুক্তার জহরি, দামি লেন্স আর আধুনিক যন্ত্রপাতি নিয়ে সে টেবিলের উপর রাখা সেই মতির হারটি পরীক্ষা করছে। নিধি একপাশে আভিজাত্যর সাথে বসে কফি খাচ্ছে, আর ইভান বরাবরের মতোই শান্ত মুখে দরজার এক কোণে দাঁড়িয়ে আছে। আরিয়ান, একটু ভালো করে দেখতো। আমার এই কথাকথিত স্বামী দাবি করছে এটা নাকি আমেরিকার সেই বিখ্যাত রয়্যাল পার্ল হার। আমি তো নিশ্চিত এটা চকবাজের কোনো প্লাস্টিক। তুই শুধু এটা কনফার্ম কর যাতে আমি এই মিথ্যাবাদী লোকটাকে আজই বাড়ি থেকে বের করতে পারি। আরিয়ান প্রথমে বেশ হালকাভাবেই কাজটা শুরু করছিল, কিন্তু হারটি হাতে নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখের রং বদলে গেল। সে বারবার লেন্স দিয়ে মুক্তোর বনুনার হীরাগুলোর কাটিং দেখছিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। হাত কাঁপতে কাঁপতে সে হারটা টেবিলের উপর রাখলো এবং নিধির দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো ভূত দেখছে। নিধি, এটা এটা অসম্ভব। এটা কোনো সাধারণ হার নয়। মতির এই বিশেষ উজ্জ্বলতা এবং এর ভেতরের যে হলোগ্রাম মার্কিং, সেটা পৃথিবীতে মাত্র একটি ব্র্যান্ডই করে। নিধি, এটা 100% আসল রয়্যাল। নিধি হাতে থাকা কফির কাপটা প্রায় ফেলে দিয়ে বলে, কি বলছিস তুই আরিয়ান? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? ভালো করে দেখ, ওই ইভান এটা কোথা থেকে আসল পাবে? এটা তো কয়েক কোটি টাকার প্রজেক্ট। কয়েক কোটি নয় নিধি, এই হারের কোনো দাম হয় না। এটা লিমিটেড কালেকশন। এটা পাওয়ার জন্য শুধু টাকা থাকলেই হয় না, বিশাল রাজনৈতিক ক্ষমতা আর আন্তর্জাতিক প্রভাব লাগে। আমি যতদূর জানি এই হারটি গতকাল পর্যন্ত আমেরিকার একটি সুরক্ষিত ভোল্টে ছিল। আমি অবাক হচ্ছি এটা বাংলাদেশে এলো কিভাবে। এটা কোনো সাধারণ ধনকুবেরের পক্ষেও কেনা সম্ভব নয়। নিধি সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। তার পুরো শরীর কাঁপছে। সে অবিশ্বাসের দৃষ্টিতে একবার হারটা আর একবার ইভানের দিকে তাকাচ্ছে। ইভান তখনও পাথরের মূর্তির মতো নির্বিকার। আরিয়ান এবার ইভানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো এবং নিধিকে এক রহস্যময় প্রশ্ন করল, নিধি, তুই কি জানিস এই হারটা এই মুহূর্তে পৃথিবীতে পাওয়ার ক্ষমতা কার আছে? পুরো জুয়েলারি ইন্ডাস্ট্রি জানে এই রয়্যাল পার্ল হারটি নিজের ব্যক্তিগত সংগ্রহের জন্য বুক করেছিলেন রহস্যময়ী বিলিয়নিয়ার এনকে। উনি ছাড়া আর কারো অর্ডার নেওয়ার সাহস ওই কোম্পানিটির নেই। এনকে নামটা শোনার সাথে সাথে নিধির মস্তিষ্কে যেন বজ্রপাত হলো। তার কানে বাজছে রতন খানের সেই সম্মান দেওয়া আর অভির সাম্রাজ্য ধ্বংস হওয়ার কথা। আরিয়ান এবার নিধির খুব কাছে এগিয়ে এলো। নিধি, সত্যি করে বলতো, তুই কি এনকে চিনিস? বা সেই জগৎ সারা রহস্যময়ী বিলিয়নিয়ার কি তোকে চেনে? কারণ এই হারটি ওনার সিগনেচার গিফট। এটা যার কাছে আছে তার সাথে এমকের সরাসরি যোগসূত্র আছে। এই হারটি তোর কাছে মানে এনকে নিচে এটি তোর জন্য পাঠিয়েছে। কে এনেছে এটা তোর কাছে? নিধি কোনো কথা বলতে পারল না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে আর চোখে দরজার কোণে দাঁড়িয়ে থাকা ইভানের দিকে তাকালো। ইভানের ঠোঁটের কোণে সেই পরিচিত রহস্যময় হাসি। নিধি মনে মনে ভাবল, তবে কি ইভানই সেই এমকে, যে মানুষটাকে সে প্রতিদিন পায়ের জুতো মনে করে অপমান করেছে? সে কি তবে বিশ্বের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি? নিধি স্তব্ধ হয়ে দেয়ালের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে গিয়ে সে কোনো এক গভীর অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। আরিয়ান চলে যাওয়ার পর পুরো ড্রয়িং রুমে এক গা ছমছমে নীরবতা নেমে এলো। টেবিলের ওপর পড়ে থাকা সেই মহামূল্যবান মতির হারটি যেন নিধিকে উপহাস করছে। নিধি এখন আর চিৎকার করতে পারছে না। তার গলার স্বর রুদ্ধ হয়ে আসছে।
সে কাঁপা কাঁপা হাতে হারটা তুলে নিল এবং ধীর পায়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইভানের দিকে এগিয়ে গেল। ইভানের চোখের দিকে তাকাতে আজ নিধির ভয় হচ্ছে। ইভান, আরিয়ান যা বলল সেটা কি সত্যি? এই হারটা নাকি এনকে ছাড়া কেউ পেতে পারে না। তুই তুই কিভাবে এই হারটা পেলি? কার কাছ থেকে চুরি করেছিস, নাকি কোনো জালিয়াতি করেছিস? আমাকে সত্যি করে বল, এই অসম্ভব জিনিসটা তুই কিভাবে এনেছিস? ইভান নিধির চোখের দিকে সরাসরি তাকালো। তার দৃষ্টিতে আজ কোনো দীনতা নেই, বরং এক গভীর গাম্ভীর্য। সে খুব শান্ত গলায় উত্তর দিল, নিধি, তুমি একটা হার চেয়েছিলে, আমি সেটা তোমাকে দিয়েছি। আমি কিভাবে এনেছি, কোথা থেকে এনেছি সেটা বড় কথা নয়। তুমি হার চেয়েছো, হার পেয়েছো, ব্যাস এইটুকুই মনে রাখো। আমার অতীত বা আমার সামর্থ্য নিয়ে প্রশ্ন করে তুমি নিজেকে আর বিব্রত করো না। না ইভান, আমি জানতে চাই তুই একজন সাধারণ মানুষ হয়ে এই অসাধ্য সাধন করলি কিভাবে? কেন রতন খান তোকে দেখে মাথা নত করে? কেন এই হার শুধু তোর কাছে এলো? তুই কে? ইভান কিছু একটা বলতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমের বিশাল এলইডি টিভিতে একটি বিশেষ সংবাদ বুলেটিন প্রচার হতে শুরু করলো। নিউজের ব্যাকগ্রাউন্ড মিউজিক আর প্রেজেন্টারের উত্তেজিত কণ্ঠ শুনে নিধি আর ইভান দুজনের নজরই টিভির দিকে চলে গেল। ব্রেকিং নিউজ, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। বিশ্বজুড়ে রহস্যের জাল বুনে রাখা এশিয়ার তথা বিশ্বের অন্যতম শীর্ষ বিলিনিয়ার এনকে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সূত্র মারফত জানা গেছে, একটি বিশেষ ব্যবসায়িক চুক্তির পাশাপাশি তিনি একটি লাইভ ইন্টারভিউতে অংশ নিতে পারেন। পুরো বাংলাদেশ এখন সেই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যাকে দেখার সাধ্য কোনো সাধারণ মানুষের নেই, যার একটি সিগন্যালে বিশ্বের অর্থনীতি বদলে যায়। সেই রহস্যময় মানুষটি কি তবে এবার নিজের পরিচয় প্রকাশ করবেন? টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে এনকের সেই পরিচিত ছায়াছবি, যার পেছনে হাজার হাজার ডলার আর ইউরোর সিম্বল উঠছে। সংবাদটি শোনার পর নিধির সারা শরীরে এক বিদ্যুৎ খেলে গেল। সে স্তম্ভিত হয়ে টিভির দিকে তাকিয়ে রইল। এনকে বাংলাদেশে এসেছে? তার মানে এই হারটা কি তবে এনকের সাথে অন্য কোনোভাবে আমাদের বাড়িতে পৌঁছেছে? ইভান কি তবে এনকের কোনো গোপন পিয়ে বা ডান হাত? নিধি যখন টিভির দিকে তাকিয়ে গম্ভীর চিন্তায় মগ্ন, তখন সে খেয়ালই করলো না যে ইভান তার পেছনে দাঁড়িয়ে টিভিতে নিজের ছায়া ছবির দিকে তাকিয়ে মুচকি হাসছে। ইভানের হাতে থাকা সেই স্যাটেলাইট ফোনটা একবার কেঁপে উঠল। সে আলতো করে ফোনটা পকেটে রেখে মনে মনে বলল, হ্যাঁ নিধি, পুরো বাংলাদেশ যার জন্য অপেক্ষা করছে সে তোমার একদম কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু এই সত্যটা হজম করার শক্তি কি তোমার আছে? নিধি হঠাৎ ইভানের দিকে ফিরল। তার চোখে এখন এক নতুন সন্দেহ। ইভান যদি এনকের লোক হয়, তবে ইভানকে হাতে রাখতে পারলে সে সরাসরি এনকের নাগাল পাবে। নিধি ভাবল, ইভানের সাথে এখন থেকে একটু ভালো ব্যবহার করা দরকার, যাতে করে সে এই বিশাল রহস্যের জট খুলতে পারে। কয়েক মাস দেশের বাইরে থাকার পর মির্জা চৌধুরী অবশেষে ব্যবসায়িক কাজ সফলভাবে শেষ করে নিজের দেশে ফিরলেন। বিমানবন্দরে পা রাখা মাত্রই তিনি চারিদিকে শুধু একজনেরই নাম শুনতে পেলেন, এনকে। পুরো দেশের মিডিয়া, ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষ এখন শুধু এই একটি নামেই মুখর। মির্জা চৌধুরী নিজেও মনে মনে অত্যন্ত উত্তেজিত, কারণ এনকের মতো মানুষের সাথে যদি একবার দেখা করার সুযোগ হয়, তবে তার চৌধুরী গ্রুপ এক নিমিষেই বিশ্ববাজারে পৌঁছে যাবে। বাড়িতে ফেরার পর মির্জা চৌধুরী সোফায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। নিধি তার বাবার জন্য চা নিয়ে এসে পাশে বসল। তার মনের ভিতর কয়েকদিনের জমে থাকা হাজারো প্রশ্ন আজ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার অপেক্ষায়। নিধি, শুনলাম এনকে নাকি বাংলাদেশে আসছে। এটা আমাদের দেশের জন্য কত বড় সুযোগ, তুই কল্পনাও করতে পারবি না। আমি আমার সব পরিচিত সূত্র কাজে লাগিয়েছি, যাতে ওনার সাথে একটা মিটিং সেট করা যায়। বাবা, এসব এনকের কথা পরে হবে। আমি তোমার সাথে ইভানের ব্যাপারে কিছু সিরিয়াস কথা বলতে চাই। তুমি যে ছেলেটাকে আমার সাথে বিয়ে দিলে, তাকে নিয়ে তুমি কতটুকু জানো? ইভানের কথা বলছিস? ও তো অসাধারণ একটা ছেলে। আমি যখন ওর সাথে প্রথম দেখা করি, ওর শান্ত স্বভাব আর অসম্ভব নম্রতা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। মারে, এই যুগে এমন মাটির মানুষ সহজে পাওয়া যায় না। ও তোর জন্য একদম সঠিক জীবনসঙ্গিনী। কেন, ও কি কোনো ভুল করেছে? মাটির মানুষ? বাবা, তুমি ওকে যতটা সাধারণ ভাবছো, ও ততটা সাধারণ নয়।
ওর পিছনে কোনো বড় রহস্য আছে। তুমি বিশ্বাস করবে না বাবা, ও আমাকে এমন একটা মতির হার এনে দিয়েছে যা নাকি খোদ এনকে ছাড়া কেউ পেতে পারে না। এমনকি রতন খানের মতো মানুষ ওকে দেখে মাথা নত করে। তুমি ওর আসল পরিচয়টা কি কোনো দিন জানার চেষ্টা করেছো, নাকি শুধু ওর ভদ্রতা দেখে বিয়ে দিয়ে দিলে? তুই হারের কথা কি বলছিস আমি জানি না, তবে আমি শুধু এটুকু জানি ইভানকে আমি অনেক যাচাই করে আমার জামাই করেছি। ওর মধ্যে একটা আভিজাত্য আছে যা ভাষায় প্রকাশ করা যায় না। তুই হয়তো ওর ভিতরে থাকা সেই সততাকেই রহস্য ভাবছিস। না বাবা, এটা সত্যতা নয়, এটা মুখোশ। কাল এনকের ইন্টারভিউ, পুরো দেশ তাকে দেখার জন্য পাগল হয়ে আছে। আর আমার কেন জানি মনে হচ্ছে এই এনকের সাথে ইভানের কোনো গভীর সম্পর্ক আছে। ইভান হয়তো আমাদের বাড়িতে অন্য কোনো ছদ্মবেশে আছে। মেয়ের মুখে এমন কথা শুনে মির্জা চৌধুরী গম্ভীর হয়ে গেলেন। তিনি জানালার বাইরে তাকিয়ে কিছুক্ষণ ভাবলেন। তখনই দেখা গেল ইভান নিচতলার বাগানে পরম মমতায় গাছের যত্ন নিচ্ছে। দূর থেকে তাকে সাধারণ একজন মালির মতো মনে হলেও তার দাঁড়ানোর ভঙ্গিতে এক রাজকীয় গাম্ভীর্য ফুটে উঠেছে। নিধি, তুই যদি মনে করিস ওর মধ্যে কোনো রহস্য আছে, তবে সময় আসুক, সত্যটা নিজেই সামনে আসবে। কিন্তু মনে রাখিস, ইভানকে হারিয়ে ফেললে তুই হয়তো তোর জীবনের সবচেয়ে বড় সম্পদটা হারাবি। নিধি তার বাবার কথায় সন্তুষ্ট হতে পারল না। তার নজর এখন টিভির সেই কাউন্টডাউন ঘড়ির দিকে, যেখানে আর মাত্র কয়েক ঘন্টা বাকি এনকের সেই মাহেন্দ্র খন্তির। নিধি মনে মনে শপথ নিল, কালকের ইন্টারভিউ চলাকালীন সে ইভানের উপর কড়া নজর রাখবে। সে দেখতে চায় ইভান কি সত্যি সেই সাধারণ ছেলে, নাকি পর্দার আড়ালের কোনো এক বিশাল সাম্রাজ্যের অধিপতি। পুরো বাংলাদেশে এখন এক অঘোষিত উৎসবের আমেজ। প্রতিটি চায়ের দোকান থেকে শুরু করে কর্পোরেট অফিস, সবার মুখে শুধু একটি নাম, এনকে। আজ সেই কাঙ্ক্ষিত দিন সন্ধ্যার পর এক বিশেষ লাইভ অনুষ্ঠানে প্রথমবারের মতো বিশ্ববাসী এবং দেশবাসী সেই রহস্যময় বিলিয়নারকে দেখতে পাবে। সারা দেশ যখন এনকে দেখার উত্তেজনায় কাঁপছে, চৌধুরী বাড়ির চিত্রটা তখন একদম ভিন্ন। নিধি এখন আর আগের মতো অহংকারী বা কর্কশ মেজাজের নেই। তার সেই দম্ভ যেন ধীরে ধীরে এক গভীর অতল কৌতূহলে রূপ নিয়েছে। সে গত কয়েকদিনে পাগলের মতো ইভানের ঘরের প্রতিটি কোণা খুঁজেছে, তার ড্রয়ার, জামাকাপড়, এমনকি তার ব্যবহৃত সাধারণ ফোনটি পর্যন্ত সে লুকিয়ে চেক করেছে। কিন্তু অদ্ভুতভাবে সে কিছুই খুঁজে পায়নি। ইভান এতটাই নিখুঁতভাবে নিজেকে আড়াল করে রেখেছে যে কোনো সাধারণ ক্লু দিয়ে তাকে ধরা সম্ভব নয়। এই ব্যর্থতা নিধিকে একরকম মানসিক অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। সে এখন ঘন্টার পর ঘন্টা একাকী বসে থাকে আর ইভানের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করে। তার সেই চিরচেনা অপমান করার শক্তিটুকুও যেন হারিয়ে গেছে। সে এখন অদ্ভুত শান্ত, যেন কোনো এক বিশাল সত্যর মুখোমুখি হওয়ার ভয়ে সে কুঁকড়ে আছে। নিধি, তোমার কফি। অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছো, শরীর কি খারাপ লাগছে? নিধি চমকে উঠল। সে ইভানের চোখের দিকে তাকালো, সেই একই শান্ত আর মায়াবী চোখ। নিধি ইভানের হাত থেকে কফির কাপটা নেওয়ার সময় তার হাতটা একটু কেঁপে উঠল। সে আলতো করে ইভানকে প্রশ্ন করলো, ইভান, আজ রাতে তো এনকের ইন্টারভিউ, তুই কি দেখবি না? সারা দেশ তো আজকে টিভির সামনে বসে থাকবে। দেখবো হয়তো, তবে আমাদের মতো সাধারণ মানুষের দেখে কি লাভ? ওনার মতো বড় মানুষরা আকাশের তারার মতো, শুধু দূর থেকেই দেখা যায়। তুই কি আসলে বিশ্বাস করিস যে সে আমাদের নাগালের বাহিরে? মাঝে মাঝে আমার মনে হয় সে হয়তো আমাদের খুব কাছাকাছি আছে। হয়তো তাকে আমরা চিনি, কিন্তু চিনতে পারছি না। ইভান কোনো উত্তর দিল না। সে শুধু জানালা দিয়ে বিকেলের লালচে আকাশের দিকে তাকিয়ে রইল। নিধি লক্ষ্য করল আজ ইভানের চেহারায় এক অন্যরকম দীপ্তি, যেন সে কোনো এক বড় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। নিধির মনে হলো ইভানের এই শান্ত ভাবটাই আসলে সব থেকে বড় রহস্য। সে যতই রহস্য ফাঁস করার চেষ্টা করছে, ততই যেন সে এক মায়াজালের গভীরে হারিয়ে যাচ্ছে। এদিকে মির্জা চৌধুরী বারবার তার ঘড়ির দিকে তাকাচ্ছেন। তিনি আজ ভিআইপি ইনভাইটেশন পেয়েছেন সেই স্টুডিওতে যাওয়ার জন্য যেখানে ইন্টারভিউ হবে। তিনি
ইভানকেও সাথে নেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু ইভান বিনয়ের সাথে তা মানা করে দিয়েছে। নিধি ভাবছে ইন্টারভিউ শুরু হওয়ার সময় সে ইভানকে তার চোখের আড়াল হতে দেবে না। সে আজ দেখতে চায় যখন টিভি পর্দায় এনকে আসবে তখন ইভান কোথায় থাকে। স্টুডিওর ভেতরে নিধির আকস্মিক উপস্থিতি বা মির্জা চৌধুরীর চোখের জল কোনো কিছুই ইভানকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারল না। সে নিধিকে আলতো করে ধরে সামনের একটি ভিআইপি আসনে বসিয়ে দিল। তার চোখে মুখে এখন আর সেই অবহেলিত জামাইয়ের ছায়া নেই। সেখানে এখন কেবল একজন বিশ্বনেতার আত্মবিশ্বাস। ইভান আবার স্টেজে ফিরে গেল এবং মাইক্রোফোনের সামনে দাঁড়ালো। শুরু হলো মূল ইন্টারভিউ। আন্তর্জাতিক গণমাধ্যমের বাঘা বাঘা সাংবাদিকরা একে একে প্রশ্ন করতে শুরু করলেন। ইভান প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছিল অত্যন্ত সাবলীলভাবে, নিখুঁত ইংরেজিতে এবং গভীর দূরদর্শিতার সাথে। তার প্রতিটি কথা যেন অর্থনীতির একটি নতুন সূত্র। মিস্টার এনকে, আপনি কেন আপনার পরিচয় এতদিন গোপন রেখেছিলেন? আর বাংলাদেশকেই বা কেন আপনার এই বড় প্রজেক্টের জন্য বেছে নিলেন? পরিচয় গোপন রাখাটা আমার কোনো শখ ছিল না, ছিল প্রয়োজন। যখন আপনি শিকড়ে থাকেন তখন মানুষ আপনার পকেট থেকে আপনাকে সম্মান করে, কিন্তু আমি চেয়েছিলাম এমন এক জায়গায় থাকতে যেখানে মানুষ আমাকে আমার গুণ আর চরিত্র দিয়ে বিচার করবে। আর বাংলাদেশ আমার শেকড়। আমি চেয়েছি আমার দেশের মানুষ জানুক যে সুযোগ পেলে আমরাও পুরো বিশ্ব শাসন করতে পারি। পুরো ইন্টারভিউ জুড়ে ইভানের অভিজ্ঞতা আর মেধার যে বিচ্ছুরণ ঘটল তা দেখে উপস্থিত সবাই মন্ত্রমুগ্ধ হয়ে রইল। সে কিভাবে বিশ্ববাজার নিয়ন্ত্রণ করে, কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা আর নতুন প্রযুক্তির মাধ্যমে আগামীর পৃথিবীকে বদলে দিতে চায়, তার সেই পরিকল্পনা শুনে হলরুম বারবার করতালিতে ফেটে পড়ল। নিধি সামনে বসে ইভানকে দেখছিল আর প্রতি মুহূর্তে নিজের ভিতরে ছোট হয়ে যাচ্ছিল। সে ভাবছিল এই মানুষটাকেই সে অফিসের সাধারণ ফাইল বুঝতে পারবে না বলে অপমান করেছিল, অথচ আজ পুরো বিশ্বের বিজনেস এক্সপার্টরা তার একটি পরামর্শের জন্য খাতা কলম নিয়ে বসে আছে। ইন্টারভিউর শেষ পর্যায়ে উপস্থাপক একটি ব্যক্তিগত প্রশ্ন করলেন। স্যার, আপনার এই দীর্ঘ লড়াইয়ের পর্দার আড়ালে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কে ছিল? ইভান এক মুহূর্তের জন্য নিধির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমার অনুপ্রেরণা ছিল জীবন। আমি এমন একজনের সাথে সময় কাটিয়েছি যে আমাকে শিখিয়েছে ধৈর্য কাকে বলে। আমি অপমানে ভেঙে পড়িনি, বরং সে অপমানকে পুঁজি করে নিজেকে আরও শক্ত করেছি। আমি আজ যা, তার পেছনে আমার সেই নীরব সংগ্রামের দিনগুলোর বড় ভূমিকা আছে। ইন্টারভিউ শেষ হলো। পুরো স্টুডিওর মানুষ দাঁড়িয়ে সম্মান জানালো বিশ্বসেরা এই বিলিয়নারকে। ইভান স্টেজ থেকে নেমে সরাসরি মির্জা চৌধুরীর কাছে গিয়ে তার হাত ধরল। মির্জা চৌধুরী তখনও বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। বাবা, চলুন বাড়ি ফিরি, অনেক রাত হয়েছে। আর চিন্তা করবে না, চৌধুরী গ্রুপের ভবিষ্যৎ এখন নিরাপদ। ইভান যখন স্টুডিও থেকে বেরিয়ে আসছিল তখন তার চারপাশে শত শত বডিগার্ড আর সিকিউরিটি কর্ডন। নিধি তার পেছনে পেছনে হাঁটছিল, যেন এক অচেনা মানুষের ছায়া। ইভান গাড়ির দরজা খুলে নিধির দিকে তাকালো। নিধি মুখ নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখে এখন শুধুই অপরাধবোধ আর শ্রদ্ধা। কি হলো নিধি, গাড়িতে ওঠো, আজ থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু। দামি লিমুজিন গাড়িটি যখন রাতের ঢাকার রাজপথ চিরে ছুটতে শুরু করলো তখন নিধি বুঝতে পারল সে কোনো রূপকথা নয়, বরং এক জীবন্ত কিংবদন্তির পাশে বসে আছে, যাকে সে চিনতে পারেনি, কিন্তু সেই মানুষটি তাকে আগলে রেখেছে অন্ধকারের অতল থেকে। লিমুজিন গাড়িটি যখন চৌধুরী প্যালেসের সামনে এসে থামল তখন চারপাশ নিস্তব্ধ। মির্জা চৌধুরী আগেই নিজের ঘরে চলে গেছেন। তিনি আজও সবটা কাটিয়ে উঠতে পারছেন না। ড্রয়িং রুমে কেবল নিধি আর ইভান দাঁড়িয়ে। নিধির মনে হচ্ছে এই বাড়িটা আজ তার কাছে অচেনা। যে মানুষটাকে সে প্রতিদিন অবজ্ঞা করেছে আজ তার পাশে দাঁড়ানোর যোগ্যতাটুকু সে খুঁজে পাচ্ছে না। নিধি আর নিজেকে সামলাতে পারল না। সে ইভানের সামনে গিয়ে ডুকরে কেঁদে উঠল। ইভান, আমি জানি না আমি কোন মুখে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি তোমাকে যে পরিমাণ অপমান করেছি
যে জঘন্য ব্যবহার করেছি তার জন্য কোনো ক্ষমাই যথেষ্ট নয়। আমি তোমার পরিচয় জানতাম না, কিন্তু একজন মানুষ হিসেবেও তোমাকে সম্মান করতে পারিনি। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ ইভান, আমাকে আরেকটা বার সুযোগ দাও। আমি এই সম্পর্কটা নতুন করে শুরু করতে চাই। নিধি নিচু হয়ে ইভানের হাত ধরতে চাইল। ইভান আলতো করে নিধির হাত সরিয়ে দিল এবং তার দিকে এক স্নিগ্ধ দৃষ্টিতে তাকালো। ইভানের চেহারায় এখন আর সেই কঠোর বিলিয়নিয়ারের ছায়া নেই, বরং সেই অতি পরিচিত শান্ত ইভান ফিরে এসেছে। নিধি, শান্ত হও। তোমাকে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে আমি তোমার উপর কোনোদিন রাগ করিনি। জানো কেন? কারণ তুমি কখনো আমার সাথে লোক দেখানো বা বন্ডামিপূর্ণ ব্যবহার করনি। তোমার মনে যা ছিল তুমি আমার সাথে ঠিক তাই করেছো। তুমি আমাকে সাধারণ ভেবেছো, তাই সাধারণের মতোই শাসন করেছো। তুমি রাগ করোনি? আমি তোমাকে চাকর বলেছি, ঘর জামাই বলে ছোট করেছি, তবুও তুমি বলছো তোমার কোনো অভিযোগ নেই। অভিযোগ নেই নিধি, কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মুখে মধু আর অন্তরে বিষ রাখে। তুমি অন্তত তাদের মতো নও। তুমি যা করেছো তা তোমার সততা থেকেই করেছো। আজ আমার পরিচয় বদলে গেছে বলে তোমার ব্যবহার বদলে যাচ্ছে, কিন্তু আমি সেই ইভানই আছি যে তোমার জন্য রোজ সকালে কফি বানাতো। তোমার প্রতি আমার মনে এখন আর বিন্দুমাত্র কোনো লোভ বা অভিযোগ নেই। নিধি ইভানের বিশালতা দেখে স্তম্ভিত হয়ে গেল। যে মানুষটার পায়ের নিচে পুরো পৃথিবী, তার মনটা কতটা বড় হতে পারে তা সে আজ উপলব্ধি করল। ইভান নিধির মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, অতিথি নিয়ে ভেবে লাভ নেই নিধি। আমি চৌধুরী বাড়িতে এসেছিলাম কেবল বাবার দেওয়া একটা কথা রাখতে এবং সত্যিকারের ভালোবাসা খুঁজতে। আজ আমি জানি তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। চলো, রাত অনেক হয়েছে। আগামীকাল থেকে আমাদের এক নতুন সফর শুরু হবে। নিধি ইভানের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত নিরাপত্তা খুঁজে পেল। সে বুঝতে পারল সে শুধু একজন সফল ব্যবসায়ীকে খুঁজে পায়নি, সে খুঁজে পেয়েছে এক বিশাল হৃদয়ের মানুষকে। রাতের নিস্তব্ধতায় নিধি মনে মনে প্রতিজ্ঞা করল আগামী দিনে সে ইভানের এই ক্ষমতার মর্যাদা রক্ষা করবে। ঘটনার 1 মাস কেটে গেছে। পুরো দেশ এবং বিশ্ব এখন শান্ত হয়ে সেই বড় সত্যটি গ্রহণ করে নিয়েছে। ইভান আর চৌধুরী বাড়ির সেই সাধারণ ছাদের তলায় নেই। আজ তার বিশাল এক এস্টেটে এক রাজকীয় পার্টির আয়োজন করা হয়েছে। মির্জা চৌধুরী এবং তার মেয়ে নিধি এখন এক নতুন জীবনের অংশ। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নিধির মধ্যে। অহংকার আর জেদের জায়গা দখল করেছে এক শান্ত এবং পরিপক্ক ভালোবাসা। নিধি আয়নার সামনে দাঁড়িয়ে সেই বিখ্যাত রয়্যাল পার্লমতির হারটি গলায় পড়ছিল। আজ তার চোখে কোনো তাচ্ছিল্য নেই, বরং আছে এক অদ্ভুত গর্ব। পেছনে এসে দাঁড়ালেন ইভান, থুরি মিস্টার এনকে। তার পরনে আজ এক কালো রাজকীয় স্যুট। সে হাসি মুখে নিধির কাঁধে হাত রাখল। আজ তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হচ্ছে নিধি। কারণ আমি পৃথিবীর সবচেয়ে দামি হারের চেয়েও দামি একজন মানুষের ভালোবাসা পেয়েছি। ইভান, আমি এখনো ভাবলে অবাক হই কিভাবে তুমি এতগুলো দিন আমার সব অন্যায় সহ্য করেছিলে। কারণ আমি জানতাম তোমার ভেতরে মানুষটা আসলে খুব নরম, শুধু অহংকারের এক আবরণ ছিল সেখানে। আজ যখন তুমি আমার পাশে আছো, আমার মনে হয় আমার এই বিশাল সাম্রাজ্য এতদিনে পূর্ণতা পেল। পার্টির মূল আকর্ষণ ছিল যখন ইভান সবার সামনে নিধির হাত ধরে ঘোষণা করলেন, আমি আজ এই মঞ্চ থেকে আমার গ্লোবাল চ্যারিটি ফাউন্ডেশনের দায়িত্ব আমার স্ত্রী নিধি ইভান চৌধুরীর হাতে তুলে দিচ্ছি। আমি জানি সে কেবল আমার গড় নয়, এই মানুষগুলোর ভাগ্য বলে দিতে পারবে। ড্রয়িং রুমের কোণে বসে মির্জা চৌধুরী তৃপ্তির হাসি হাসছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন তার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটি ছিল ইভানকে চিনে নেওয়া। নিধি আর ইভান বারান্দায় গিয়ে দাঁড়ালো। আকাশের চাঁদটা আজ অন্য দিনের চেয়েও বেশি উজ্জ্বল মনে হচ্ছে। ইভান, তুমি কি এখনো আমার জন্য সকালে কফি বানাবে? যদিও এখন আমাদের শত শত শেফ আছে। এনকে হয়তো পুরো পৃথিবী শাসন করে, কিন্তু ইভান তো সারা জীবন তোমারই 1 কাপ কফির আবদান মেটানোর জন্যই তৈরি। আমাদের ভালোবাসাটা সাধারণই থাকুক নিধি, কারণ সাধারণের মাঝে প্রকৃত শান্তি থাকে। নিধি ইভানের বুকে মাথা রাখল।
চারদিকে আলোর রোশনাই আর খুশির আমেজ। একসময় যে সম্পর্কটা শুরু হয়েছিল ঘৃণা আর অবহেলা দিয়ে, আজ তা পরিণত হলো এক অমর প্রেমের মহাকাব্য। চৌধুরী বাড়ির সেই তথাকথিত চাকর আজ কেবল বিশ্বজয়ী সম্রাট নন, তিনি এক নারীর হৃদয়ের রাজাও বটে।